জানতে ইচ্ছে করে আজকের আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি নাজমুল হোসেন এবং আমাদের বিরতিহীন আজকের বিষয় কথা ও কবিতায় কবি শামসুর রহমান। আমরা কথা বলবো আজকের দেশের এই বরেণ্য কবিকে নিয়ে। দেশ এবং দেশের মানুষ আর স্বাধীনতার কথা বারবার যার কণ্ঠে উঠে এসেছে তিনি নগর কবি, কবি শামসুর রহমান। তিনি একাধারে প্রেমের কবিতা, মানবতার কবি এবং স্বাধীনতার কবিও বটে। বাংলাদেশ ও আধুনিক বাংলার সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবন দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসাবে মর্যাদা লাভ করেছেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ তথা পঞ্চাশের দশকে তিনি আধুনিক কবি হিসাবে বাংলার কবিতায় আবির্ভাব হন। এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এসব বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন, আমাদের সাথে আজকে আছেন 70 দশকের জনপ্রিয় কবি এবং দেশ বরেণ্য কবি ও লেখক বিমল গুহ। স্যার, আপনাকে এই আলোচনায় স্বাগত জানাচ্ছি, আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। এবং আমাদের সাথে আছেন জনপ্রিয় লেখক, প্রখ্যাত কবি এবং কবিতা পথের অক্লান্ত যোদ্ধা জনাব ফারুক মাহমুদ, কবি ও সাংবাদিক। স্যার, আপনাকেও এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। এবং শুরুতেই আমি একটু ছোট্ট করে যেটি বলতেই হয় যে আমরা যাকে নিয়ে আজকে আলোচনা করব, কবিতার তিনি শুধু যে কবিতায় লিখেছেন স্বাধীনতার কবিতা নয়, তিনি লিখেছেন মৌলবাদ, ধর্মান্ধ, প্রেম, দ্রোহ, বিশ্বজনীয়তা, সব কিছুই তার কবিতায় ফুটে এসেছে। তিনি আমাদের উজ্জীবিত করেছেন। এ কারণে তিনি বাঙালির সর্বকালের শ্রেষ্ঠ কবিদের একজন এবং আমাদের পথেও। আমি শুরুতেই জনাব বিমল ঘোষ স্যারকে দিয়েই সূচনা লগ্নে একটু আলোচনার সূত্রপাত করতে যাচ্ছি। আপনার চোখে আসলে ভূমিকায় আসলে কেমন থাকবেন কবি শামসুর রহমান, জনাব বিমল গুহ? ধন্যবাদ আপনাকে এবং আজকের অনুষ্ঠানের আয়োজকদের। আজকের বিষয় শামসুর রহমান, বাংলাদেশের বরেণ্য কবি, বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শামসুর রহমান। শামসুর রহমান ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি যে তিনি সাহিত্যের প্রতি মনোযোগী হয়ে উঠলেন সে কিশোর বয়সে। আমরা জানি যে বাংলা কবিতাকে যদি শুরুতে একটু আমরা ভূমিকার মতো দিই, যে বাংলা কবিতাকে গৌরবের তিলক পরিয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তার আগের দিকে নাই গেলাম আমি, ওখান থেকেই আমরা আধুনিকতার সূত্রপাত বিবেচনা করি। সেই তার মেঘনাদবোধ কাব্য প্রকাশের মধ্যে দিয়ে 1861 সালে, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি 1913 সালে নোবেল পুরস্কার লাভ করে বাংলা কবিতাকে বিশ্ব দরবারে নিয়ে গেছেন। তার পরবর্তী সময়ে এসছে 30-এর কবিকুল, আমাদের জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দিন, বিষ্ণু দে, এই কবিবৃন্দ, প্রেমেন্দ্র মিত্রের নামও বলা উচিত তারা। তারপরে বঙ্গভঙ্গের পরে, বলা ভালো দেশভাগের পরে, আরো পরিষ্কার করে যদি আমরা বলি যে ভারতবর্ষ যখন ভাগ হলো দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 1947 সালে, তখন আমাদের সাহিত্যের প্রেক্ষাপট বিভক্ত হয়ে গেল। তার বড় অংশটি থেকে গেল পশ্চিমবঙ্গে, আর তার একটা ছোট অংশ চলে আসে পূর্ববঙ্গে, তথাকথিত পূর্ব পাকিস্তানে। সেই সময়ে এই ধারাটিকে বেগবান করেছিলেন যারা, তাদের মধ্যে আহসান হাবিব, আবুল হোসেন, সৈয়দ আলী হাসান, ফরুক আহমেদ, এরা উল্লেখযোগ্য। তবে এদের মধ্যেও বাংলা কবিতার ধারাটি এখানে দুই ধারায় বিভক্ত হয়ে যায়। একটা দেশপ্রেমে, নব্য স্বাধীন রাষ্ট্রের প্রতি উদ্বুদ্ধ হয়ে তারা ইসলামী ভাবধারায়, যেহেতু দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে হিন্দু মুসলমান এই বিভাজনের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে, তারা ভাবলো যে পূর্ব পাকিস্তান আমরা ইসলামী রাষ্ট্র, এটা ইসলামী ভাবধারায় পরিচালিত হবে। তারা চেষ্টা করলেন যে ইসলামী ভাবধারায় কবিতা রচনা করবেন, সাহিত্য রচনা করবেন, এরকম একটা গ্রুপ দাঁড়ালো। আর বড় অংশটা
আবুল হোসেন আহসান হাবিবের নেতৃত্বে পরবর্তী সময়ে এসে যুক্ত হয়েছেন সৈয়দ আলী হাসান, তারা আধুনিকতম ধারাটিকে সামনের দিকে নিয়ে আসলেন। এর পরবর্তী সময়ে যে কবিরা আসলেন 50-এর কবি বলে তাদেরকে আমরা মান্য করি, গণ্য করি। শামসুর রহমান তাদের অন্যতম এবং প্রধানতম। পর্যায়ক্রমে তিনি তার সময়কে যাপন করেছেন, কবিতা যাপন করেছেন। তার মধ্য দিয়ে তিনি তার সময়ের কবিদের মধ্যে শীর্ষস্থানটি অধিকার করতে পেরেছিলেন। সেটা কিভাবে? সেটা তার যে প্রচেষ্টা, দেশকে তার কবিতায় ধারণ করা, দেশের চেতনাকে ধারণ করা, বাঙালিদের চেতনাকে ধারণ করা, বাঙালিত্বকে ধারণ করা, এইভাবে তিনি হয়ে উঠলেন আমাদের বাংলা দেশের তৎসময়ে পূর্ব বাংলার প্রধানতম কবি। এর সাথে অনেকের নাম উল্লেখ করা যাবে, যে সৈয়দ শামসুল হক, মোহাম্মদ মনিরুজ্জামান, আবু হানা মুস্তাফা কামাল, মুস্তাফা নুরুল ইসলাম, অনেকেই আছেন, আল মাহমুদ, এবং তখন অনেকেই আসছেন। এবং ওই সময়ে মূলত বাংলাদেশের কবিতা প্রবল প্রতাপে কাব্যভুবনে প্রবহমান ছিল, বিশাল স্রোত দ্বারা কাব্যভুবনে তখন প্রবহমান ছিল। তারা তাদের এই ধারাটি দেশ স্বাধীন হওয়ার পরেই যে আধুনিক যে চিন্তা চেতনা বলি আমরা, সেই দিকেই প্রবাহিত হচ্ছে। এরপরে আমাদের দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, সেটা তারা কবিতায় ধারণ করলেন। এবং আমাদের দেশ, আমাদের ভাষা, তখন ভাষা আমাদের বাংলা ভাষার জন্য, মাতৃভাষার জন্য যে আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠেছে, এবং 52 সালে এসে গেছে, আমাদের শহীদ দিবস এসেছে। তারপরে আমাদের রাজনীতি বড় ধরনের মোড় নিল। বঙ্গবন্ধু তখন আওয়ামী লীগের হাল ধরেছেন। তিনি সেই সময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি 66 সালে 6 দফা, আমাদের মুক্তির দাবি, আমরা বলি মুক্তি সনদ, 6 দফা দিলেন। এই 6 দফার দেওয়ার ফলে বঙ্গবন্ধু কে এবং আমাদের গুরুত্বপূর্ণ নেতাদের জেলে নিয়ে গেলেন। তখন আমাদের সাহিত্যের ভুবনে এটার বড় ধরনের প্রভাব পড়েছে। 21শে ফেব্রুয়ারি এবং তৎপরবর্তী সময় সেটা শামসুর রহমান এবং তার সমসাময়িক কবিদের রচনায় প্রবলভাবে এসেছে। আমাদের 21শে ফেব্রুয়ারিকে নিয়ে কবিতা রচনা করেছেন প্রায় সবাই, এবং এখনো 21শে ফেব্রুয়ারিকে নিয়ে, আমাদের শহীদ দিবসকে নিয়ে কবিতা হচ্ছে, এবং আমাদের তরুণতম কবিরাও 21শে ফেব্রুয়ারিকে নিয়ে কবিতা লিখছে। এটা আমাদের চেতনায়, আমাদের অন্তরে, আমাদের রক্তস্রোতে প্রবহমান একটি ধারা, আমাদের অস্তিত্বের প্রশ্ন এখানে। সেই জায়গা থেকে, সেই জায়গায় শামসুর রহমান এবং আর যারা ছিলেন, তারা বাংলা কবিতাকে নিয়ে যাচ্ছেন যে সমান্তরাল গতিতে। আমরা যখন বলেছি একটু আগে, পশ্চিম বাংলার সাহিত্য বিভাজন হয়ে গেছে, পশ্চিম বাংলায় বড় অংশটা গেছে, এই অঞ্চলের সাহিত্য তখন 50-এর কবিরা তখন পশ্চিমবঙ্গের 50-এর কবিদের সমান তালে, আমরা বলি আমাদের কবিতা সমান অগ্রগতিতে এগিয়ে গেছে। সেটা 50-এর দশকে এসে। তার প্রথম বই বের হলো 1960 সালে শামসুর রহমানের, সেটা প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। এই কবিতার বই বের হওয়ার মধ্য দিয়ে আমাদের সাহিত্য একটা নতুন চেতনা লাভ করলো। এখানে তার কবিতা গ্রন্থ, তার মধ্য দিয়ে তিনি যে সাহিত্যের ভুবনে ঢুকলেন, যে প্রকাশনার জগতে আসলেন, এই 1960 সালে যে তার প্রকাশনা প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, তারপরে আর পেছনের দিকে তাকাতে হয়নি শামসুর রহমানকে।
তিনি একের পর এক কবিতার বই প্রকাশ করে গেছেন, কবিতা লিখে গেছেন, আমাদের কবিতা অঙ্গনকে সমৃদ্ধ করে গেছেন। এমনকি 2006 সালে তার মৃত্যুর যে বছর, সেই বছরও তার 2টি কবিতার বই বেরিয়েছে। বলা যেতে পারে শামসুর রহমান, আমরা যে শামসুর রহমানকে নিয়ে আলোচনা করছি, সুতরাং এই জায়গায় আমরা নিবিষ্ট থাকবো যে শামসুর রহমান 1960 সালের শুরু থেকে তার মৃত্যুর আগের দিন পর্যন্ত, সেটা আমরা বলতে পারি আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতোই মৃত্যুর দিন পর্যন্ত, আরো অনেক কবিরাও মৃত্যুর দিন পর্যন্ত কবিতা লিখেছে। আমাদের 70-এর আবিদ আজাদের কথা এই প্রসঙ্গে একটু করে বলতে পারি, এই জন্য সে যখন মৃত্যুর সময়ে হাসপাতালে ছিল, সে হাসপাতালে বসেও কবিতা লিখেছে। তার মানে যারা মনে প্রাণে কবি, চেতনায় এবং রক্তে যাদের কবিতা, যারা কবিতাকে ধারণ করেছে এবং রক্তে কবিতার শব্দ টকবক করে, তাদেরকে মৃত্যু মুহূর্ত কবিতা চিন্তা করতে হয় এবং করে। শামসুর রহমান সেরকম একজন কবি যে আমাদের বাংলা ভাষার কবিতাকে সমৃদ্ধ করেছেন। আরেকটা যে জায়গায় আমরা তাকে উল্লেখ করতে চাই, যে আমরা পরবর্তী আলোচনায় আরো আসবো, একটা জায়গায় উল্লেখ করতে চাই, শামসুর রহমান খুব ব্যক্তিত্ববান কবি ছিলেন। কবিতার দিক থেকে, ব্যক্তিত্বের দিক থেকে, সততার দিক থেকে, মানবিকতার দিক থেকে কখনো তিনি আপোষ করেননি এবং আমাদের কবিতাকে একটা সামাজিকভাবে উচ্চতর আসনে স্থাপন করে গেছেন শামসুর রহমান, এবং তার সময়ের কবিরা তার নেতৃত্ব দিয়েছেন শামসুর রহমান, এবং কবিদের যে সামাজিক মর্যাদা তিনি স্থাপন করে গেছেন, সেটাকে ধরে রাখার দায়িত্ব এখন আমাদের। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুলের ছাকরা চুলের বাবরি দোলানো মহান পুরুষ। সৃষ্টি সুখের উল্লাসে কাপা স্বাধীনতা তুমি। অনেক ধন্যবাদ জনাব বিমল গুহ। আমরা একটু যুক্ত করে নিচ্ছি, আমাদের সাথে আছেন জনাব ফারুক মাহমুদ। স্যার, আপনাকে এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। আপনি একটু যদি যুক্ত করেন, দেশ ও দেশের মানুষের জন্য বারবার তিনি আসলে তার কণ্ঠে, তার শব্দ যোদ্ধাই যদি বলি, সেই জায়গা থেকে তুলে ধরেছেন। আপনি একটু যুক্ত করবেন জনাব ফারুক মাহমুদ। বিমল গুহ যেমনটি বলছিলেন, শামসুর রহমানের বিকাশ, শামসুর রহমানের কবিতা এবং বিশাল পটভূমি আমাদের বাংলা কবিতার একটি ইতিহাসের অংশ বিমল গুহ বিবৃত করেছেন। আমি আর সেদিকে যেতে চাই না। আমি শামসুর রহমানকে এই বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের যে 47-এর পরের সময়ের বিষয়টাকে আমি একটু গুরুত্ব দিয়ে আলোচনা করতে চাই। আমি আসলে শামসুর রহমানকে সবসময় বলি যে উনি আমাদের ইতিহাসের কবি। এই 47-এর দেশভাগের পর এই অঞ্চলে যে যত ঘটনা ঘটেছে, বিশেষ করে রাজনৈতিক ঘটনা, এর সব চিত্র পাই আমরা শামসুর রহমানের কবিতায়। উল্লেখযোগ্য এমন কোন ঘটনা নেই যেটা শামসুর রহমান তার কবিতায় আনেননি। আমরা আমাদের দেশভাগের পরের যে ইতিহাস, রাজনৈতিক ইতিহাস, আমাদের সামাজিক ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস, এটার বর্ণনা পাই আমরা শামসুর রহমানের কবিতায়। এই জন্য আমি তাকে সবসময় আমাদের ইতিহাসের কবি বলি। কবি কিন্তু উনি আমাদের ইতিহাস লেখক। আমাদের দীর্ঘদিনের সংগ্রাম, আমাদের আন্দোলন, আমাদের এই সাংস্কৃতিক আন্দোলন, সবকিছু উনি ধারণ করেছেন তার কবিতা। আমি শামসুর রহমানকে এই দৃষ্টিকোণ থেকে দেখতে চাই। আমি পরবর্তী সময় তার এই বিষয়গুলো আর একটু বিশদভাবে আলোচনা করব। সে প্রত্যাশাটা আমরা রাখি, আমরা সে আলোচনায় আসবো। আপনি আমাদের সাথে থাকুন। আমরা যুক্ত করে নিচ্ছি বাংলা একাডেমি পদক প্রাপ্ত কবি ও সাংবাদিক এবং একাধারে গীতিকার জনাব নাসির আহমেদ। স্যার, আপনাকে এই আলোচনায় স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি যদি ঠিক একই জায়গা থেকে আপনার কাছে একটু আসতে চাই, যে শতাব্দীর একজন কবি, ইতিহাসের কবি বলবো বা ব্যক্তিত্ববান, যে জায়গা থেকে আপনি একটু আলোকপাত করবেন এই জায়গা থেকে। কবি বিমল কবি
কবি বিমল গুহ এবং কবি ফারুক মাহমুদ যে কথাটা বললেন সেখান থেকে আমি শুরু করি। ফারুক মাহমুদ বলেছেন ইতিহাসের কবি, আর বিমল গুহ বলেছেন যে আমাদের ভাষা আন্দোলন থেকে, অর্থাৎ 47-এর দেশভাগের পর থেকে শামসুর রহমানের মধ্যে যে রাজনৈতিক চেতনা, সেই চেতনার পরিচয় আমরা পেতে শুরু করি বলতে গেলে সে 52 ভাষা আন্দোলন থেকে। আমি এর সঙ্গে যুক্ত করে নিতে চাই যে কবিতায় দুটো দিক আছে, একটি হচ্ছে সমসাময়িক ঘটনা, আরেকটি হচ্ছে যে চিরকালীন দার্শনিক চিন্তা। বিস্ময়কর ভাবে শামসুর রহমান এই দুই সত্তাকে খুব সাফল্যের সঙ্গে ধারণ করেছেন। যেমন তার প্রথম কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে যদি পড়েন, প্রথম কবিতাই রূপালী স্নান। কাব্যের যে সৌন্দর্যবোধ বা নান্দনিকতা, যেটাকে আমরা এস্থেটিক বলি, সেই নন্দন তত্ত্ব কিভাবে প্রযুক্ত হয় কবিতায়, সেটি আমরা 30 কবিদের পরে একটি নতুন কণ্ঠস্বরে সেই প্রথম শুনি। শামসুর রহমান দারুণ রোমান্টিক, কল্পনা প্রবণ এবং সৌন্দর্যের নির্মাতা হিসেবে তার সময়ে নয়, তার আগে পরে অনন্য বলবো আমি। এই জন্যে যে শামসুর রহমান, এখানে মনে রাখতে হবে আমাদের যে ইংরেজি সাহিত্যের ছাত্র এবং ইংরেজি সাহিত্য প্রচুর পড়েছেন, তিনি ইংরেজি সাহিত্য অনুবাদ করেছেন এবং সেই কারণেই গ্রিক পুরাণ থেকে শুরু করে মিথোলজির ব্যবহার এবং 30 বিশেষ করে সুধীন্দ্রনাথ দত্তের যে গাম্ভীর্য, ভাষার গাম্ভীর্য, সেটিকে কিছুটা পুনর্নির্মাণ করেছেন তিনি তার কবিতায়, নতুন করে তার নিজস্ব দিয়ে। সেখানে পরবর্তীকালে আমরা যখন দেখি যে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগেতে শামসুর রহমান কিন্তু অত রাজনীতি সচেতন কবি না। ওই বইয়ের কবিতাগুলি যদি পড়েন দেখবেন যে তার মধ্যে নান্দনিকতাটাই প্রবল। এমনকি 52 ভাষা আন্দোলনের সময় যে 21শে ফেব্রুয়ারি সংকলন, সেখানেও কিন্তু শামসুর রহমান সেভাবে উচ্চকিত নন। শামসুর রহমানের বরং আমরা বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা, এই কবিতা অনেক পরে পেয়ে, কবিতা 1969 এবং আসাদের ষাট, অর্থাৎ যেটি বিমল গুহ বলেছেন, যথার্থ বলেছেন যে 60-এর দশকের যে বিভিন্ন আন্দোলন, বাঙালি জাতীয়তাবাদের যে জাগরণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যেইভাবে পূর্ব বাংলার মানুষ জেগে উঠছিল ধীরে ধীরে, সেই জাগরণকে 52 ভাষা আন্দোলন, হাসান হাফিজুর রহমান সম্পাদিত 21শে ফেব্রুয়ারি সংকলন এবং সেই সংকলনের যাদের লেখার কথা বললেন, বাংলা সাহিত্যের প্রধান লেখকরা সকলেই সেখানে লিখেছেন এবং সেই সংকলন পরবর্তী অভিজ্ঞতা বাংলা ভাষায় একটি নতুন কাব্যধারা বিনির্মাণ করেছে, যেটি পশ্চিমবঙ্গের কবিতা থেকে আমাদের কবিতাকে একদম আলাদা করে দিয়েছে। একই সময়ে পশ্চিমবঙ্গের কবিতা এবং তদানীন্তন পূর্ব পাকিস্তানের কবিতা, অর্থাৎ 50 থেকে 60 সালের মধ্যে এই কবিতা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, একটি নতুন সাহিত্য জগৎ তৈরি হয়েছে। শামসুর রহমানকে আমরা সেই উচ্চকিত অবস্থানে পাই 60-এর দশকের 62-র ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গন যখন উত্তপ্ত, ওই সময়ে শামসুর রহমানকে আমরা সেই রাজনীতি সচেতন শামসুর রহমান হিসেবে স্বরূপে পাই। যেমন আমরা দেখি যে শামসুর রহমান সে বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা, আসাদের ষাট, তার সফেদ পাঞ্জাবি, ওই যে মৌলানা ভাসানী মানে যে মানে ডান হাত তুলে ঊর্ধ্বে তুলে, যে সেখানে একটি পংক্তি আছে আমার এই মুহূর্তে হুবহু মনে নেই, এরকম যে সমস্ত বঙ্গোপসাগরে 70-এর জলোচ্ছ্বাসে যে 5 লাখ আদম সন্তান ভেসে গিয়েছিল,
তাদের সেই লাশগুলির কথা বলতে, যেন তিনি বেআব্রু সমস্ত লাশ ঢেকে দিতে চান তার ওই শুভ্র কি আস্তিনে, পাঞ্জাবির আস্তিনে। এই যে সময়কে ধারণ করা এবং মানুষের যন্ত্রণাকে উপলব্ধি করা, এটি আমরা প্রবলভাবে এই সময় থেকে দেখতে পাই। এবং মজার বিষয় যে তিনি যখন দৈনিক বাংলার সহকারী সম্পাদক, সেটি আপনার 68-69 সাল, সেই সময় তিনি এই কবিতাগুলি কিন্তু রচনা করেন। তখন দৈনিক পাকিস্তান, এবং সেই দৈনিক পাকিস্তান সহকারী সম্পাদক শামসুর রহমান মুক্তিযুদ্ধের সময় দিয়ে চলে যান গ্রামে, পাড়াতলি গ্রামে, এবং সেখানে বসে লেখেন তিনি তার সেই মানে সারা পৃথিবী কাঁপানো বাংলা ভাষার মানে অনন্য কবিতা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, স্বাধীনতা তুমি, এই কবিতাগুলো যেগুলি বন্দি শিবির থেকে কাব্যে আমরা পাই। এবং সেই মুক্তিযোদ্ধাদের হাত ধরে সেই কবিতা চলে যায় কলকাতায় 1971 সালের যুদ্ধের মধ্যে, এবং সম্ভবত আগস্ট কি সেপ্টেম্বরের দিকে এই আবু সঈদ আইয়ুব, প্রখ্যাত রবীন্দ্র গবেষক এবং লেখক, অনুবাদক, উর্দু ভাষার লেখক ছিলেন, বাংলা ভাষায় তিনি অসামান্য গ্রন্থ রচনা করেছেন, পান্থজনের শাখা এবং আরো কয়েকটি, পথের শেষ কোথায়। আবু সঈদ আইয়ুব তার নাম করে দিলেন ছদ্মনাম মজলুম আদিব, এবং এই নামেই তার সেই কবিতা দেশ পত্রিকায় বেরোয়, এবং 71-এর যুদ্ধ চলাকালেই বন্দি শিবির থেকে শিরোনামে বই বেরোয়। এবং দেশ স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে মুক্তধারা তখন স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ নামে নতুন প্রকাশন সংস্থা খোলে, যেটি মুক্তধারা হয়েছে পরে। পুঁথিগড়ের স্বত্বাধিকারী চিত্তরঞ্জন সাহা সেই বই দেশ স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে এখানে প্রকাশ করেন। এবং তারপর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত আমরা দেখেছি শামসুর রহমান সময়ের প্রতিটি অভিঘাত ধারণ করেছেন, কবিতাকে শিল্প করে তুলেছেন। আমরা সর্বশেষ দেখি যে সেইখানে যে আমাদের গণতন্ত্রের আন্দোলনে 90-এর গণ অভ্যুত্থানে শহীদ নূর হোসেনকে নিয়ে তার সেই বিখ্যাত কবিতা বুক তার বাংলাদেশের হৃদয়। তো এমনকি আমরা দেখি 2001 থেকে 2006-এর মধ্যে যখন জঙ্গিবাদের প্রবল উত্থান, যখন ফতোয়াবাজরা নূরজাহানকে মেরে ফেলে, শামসুর রহমান লিখলেন ফুঁসে ওঠে ফতোয়া। এবং আমার সৌভাগ্য সেই কবিতা জনকণ্ঠের সাহিত্যের প্রথম পাতায় আমরা কাভার স্টোরি হিসাবে কবিতাটিকে বিশেষ মর্যাদা দিয়ে চেপেছিলাম। এবং শামসুর রহমানকে আমরা দেখেছি যে সময়ের প্রতিটি অভিঘাত তাকে আলোড়িত করেছে, তার চেতনাকে দুলিয়ে দিয়েছে। এবং সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে যখন 1975 সালে জাতির পিতাকে হত্যা করা হলো, তারপরে উনি প্রতীকী কবিতা লিখলেন, কবিতাটির নাম বোধহয় টেলেমেকাস। সেই কবিতার মধ্যে তিনি মানে গ্রিক পুরাণের মিথকে ব্যবহার করে বঙ্গবন্ধু এবং তার কন্যার দুঃখের সেই স্মৃতি কবিতা করে তুললেন। এবং আরো পরে আমরা দেখি যে শামসুর রহমান 2001 থেকে 2006-এর যে জঙ্গিবাদের যে উত্থান, সেগুলিকে যেমন ধারণ করেছেন, একইভাবে 75 থেকে 1981 পর্যন্ত, 82 পর্যন্ত এই সময়ে মানে সামরিক অপশাসন এবং পাকিস্তানি ধারায় যখন মুক্তিযুদ্ধের বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন লেখেন হায় মুক্তিযুদ্ধ বৃথা যায় বৃথা যায়। এই আক্ষেপ তার কবিতার পংক্তি থেকে করলাম, হায় মুক্তিযুদ্ধ বৃথা যায় বৃথা যায়। এবং আমরা তাকে দেখি যে এই যে দুই সামরিক শাসনের কাল, সেই সময় তিনি লিখলেন তার সারা জাগানো সেই কবিতা, মানে একজন রাজা, একটি মোনাজাতের খসড়া আপনাদের মনে আছে যে হে পরওয়ারদিগার আমাকে একজন রাজাকার বানিয়ে দাও। এই যে স্যাটায়ার, এই যে ক্ষোভ। এবং ওই একই সময় আমরা দেখি উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। সেই উট হচ্ছে মানে পশ্চিমী অর্থাৎ সেই সৌদি কালচার, পাকিস্তানি কালচারের যে আগমন এই দেশে ঘটলো, সেই সময়টাকে তিনি ধরেছেন এবং ইঙ্গিত করেছে। আমরা শামসুর রহমানের সমস্ত কবিতার এই দিকগুলি যখন দেখি, তখন তার একই সঙ্গে আমরা বিশ্বকে লক্ষ্য করি এই শামসুর রহমানই সেই শামসুর রহমান যিনি অসাধারণ রোমান্টিক কবিতাগুলি লিখেছেন। সেই প্রেমের আমাদের বিভ্রম জাগে, এই শামসুর রহমান কি রাজনৈতিক কবিতা লিখতে পারেন?
একেবারে সম্পূর্ণ ভিন্ন কবিতা। যে তুমি যদি ফিরে না আসো পদ্মার একটা ইলিশও আর ডিম ছাড়বে না, যদি তুমি ফিরে না আসো, যদি তুমি একটা তালিকার মতো, কিন্তু অসাধারণ কবিতা। তারপরে তার সেই মানে এক একটি মিথকে কিভাবে ব্যবহার করেছেন, কখনো চাওনি তুমি এরকম হোক, তবু হয় এরকম হয়, তবু হয় এরকমই হয়, শুকিয়ে সমস্ত গুল্ম বিরান। এই মুহূর্তে আমি তো স্মৃতি থেকে বলছি যে এই ধরনের পংক্তি, এমনকি তার যে কিশোর পুত্র মানে গ্রামে পাড়াতলির গ্রামে গিয়ে তার বড় মেয়ের বিয়ের সময় গ্রামে গিয়েছিল, সে গ্রামে গিয়ে পানিতে ডুবে মারা যায়। তারপরে একটি কবিতা লিখেছিলেন তিনি সেই সময়, খুব সম্ভবত এটি 78 অথবা 79 দিকে এই কবিতাটি বেরিয়েছিল, আমার ঠিক মনে নেই। কবিতাটি পড়ে আপ্লুত হয়েছিলাম। যে ছেলের নাম ছিল মতিন রহমান, উনি লিখলেন, তোর কাছ থেকে দূরে সে কোন নিশ্চিন্ত পুরে পালাতে চেয়েছি প্রতিদিন, বুঝলি মতিন হয়তো বা টের পেয়ে নিজেই উদাও হয়ে গেলি। এই যে ব্যক্তিগত বেদনা এমন কাব্যিক করে অন্তমিল এবং মধ্যমিলের অনুপাশে এই বেদনাকে যে কোনো সন্তান হারা জনক জননীর অশ্রুপাতে তিনি রূপান্তরিত করেছেন। এই যে ক্ষমতা, এই ক্ষমতা সকলের থাকে না। আর সবচেয়ে বড় কথা শামসুর রহমানের, তিনি একটি নিজস্ব ভাষা নিয়ে যাত্রা শুরু করেছেন, একেবারেই মৌলিক ভাষা, যে ক্রিয়াপদের যে ব্যবহার শামসুর রহমানের। আমরা বলি আমার হৃদয়ে, তার কবিতা হচ্ছে হৃদয়ে আমার। ওই যে রুদ্ধ সিলেবেলকে শেষে দিয়ে একটা ব্যঞ্জনা সৃষ্টি করা। তো এই তার কাব্য ভাষা, তার উপমা, তার চিত্রকল্প, এবং সবচেয়ে বড় কথা ইউরোপীয় আধুনিকতার সঙ্গে বাংলার লোকায়ত জীবন এবং প্রকৃতিকে এমন ভাবে তিনি রন্ধ্রে রন্ধ্রে মিশিয়ে দিয়েছেন, যেটি একেবারেই বাংলা কবিতার জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করে দিয়ে গেছে। উন্মোচনের সেই মাত্রায় আমরা উন্মোচিত হব। জি দুঃখিত, উন্মোচনের সেই মাত্রায় আমরা উন্মোচিত হবে, সেই প্রত্যাশায় আমরা বলতেই পারি কবি শামসুর রহমান আমাদের কবিতার বরপুত্র। সাহিত্য অঙ্গনে যার অবদান অনস্বীকার্য, যিনি নিজস্ব ভাষা দিয়ে, ব্যক্তি সত্তা দিয়ে ইতিহাসের সেই রেখা তিনি গড়ে গেছেন। জনাব বিমল গুহ স্যার, আপনাকে আরেক দফা স্বাগত জানিয়ে একটু যুক্ত করে নিচ্ছে আমাদের এই আলোচনায়। আপনার জি আমি যুক্ত করে নিয়েছি, জনাব বিমল গুহ স্যার আমাদের সাথে আছেন। শুধু যে কাব্যিক সৌন্দর্যই নয়, তিনি যাপিত জীবনের প্রেক্ষাপটে অসামান্য অবদান রেখে গেছেন, সেই জায়গাটি যদি আপনি একটু তুলে ধরতে চান, এবং এই জনাব নাসির স্যারের সাথে যদি আপনার কোনো যোগ করার বিষয় থাকে সেটা একটু যোগ করবেন। হ্যাঁ হ্যাঁ, সেই বিষয়টা হচ্ছে, এটা তো আলোচনাটা পর্যায়ক্রমেই আমরা যাচ্ছি, যে কবি ফারুক মাহমুদ, কবি নাসির আহমদ যে আলোচনা করলেন তার সূত্র ধরেই আমি সামনের দিকে অগ্রসর হই, যাতে আলোচনাটা একটা মাত্রা পায়। সেটা হচ্ছে যে আমার একটু আগে না কবি নাসির আহমদ বললেন সময় চেতনা, কবি ফারুক মাহমুদও বললেন শামসুর রহমানের সময় চেতনা, সময়কে কবিতার মধ্যে ধারণ করা, তার কবিতাকে আমাদের সাহিত্যের, সংস্কৃতির, রাজনীতির এবং আমাদের ইতিহাসের অংশ করে নেওয়া, কবিতাকে শিল্প করে তোলা, এটা শামসুর রহমানের দিক থেকে আমরা পেয়েছি। আমরা অগ্রজ কবি হিসেবে তাকে এভাবে মান্য করেছি। তিনি এই কারণে কবিতা মানুষের বোধের কাছাকাছি নিয়ে এসছেন তিনি কবিতাকে, এবং কবিতা শিক্ষিত মানুষের, শিক্ষিত মহলের একটা যে অংশ, সে অংশের কাছে অধিক গ্রহণীয় হলো। মানুষ কবিতা পড়তে শিখলো, কবিতার মধ্যে তার স্বপ্নকে খুঁজে পেল, কবিতার মধ্যে তার যাতনাকে খুঁজে পেল, তা কবিতার মধ্যে তার নিজের যে অনুভব সেটাকে সে সেটার অংশে হতে পারলো। এটাই শামসুর রহমানের অবদান বেশি এখানে। আমরা তাকে এই জন্য কবিতার রাজপুত্র বলেছি, মানুষও তাকে সেভাবেই মান্য করেছে। বাংলাদেশের কবিতার কারিগর বলতে মানুষ তাকে, শামসুর রহমানকে বলা শুরু করলো যে তিনি কবিতার কারিগর। আমরা তিনি কবি হিসেবে সত্যের পূজারী, সততার পক্ষে, ন্যায়ের পক্ষে একজন সুন্দর সাধক। কবি সততার পরাকাষ্ঠা, এটা আমরা মানি। সেই বিষয়গুলো শামসুর রহমানের মধ্যে প্রকট ছিল। যেমন নাসির বলল একটু আগে যে আমাদের বাংলাদেশের কবিতার প্রেক্ষাপট বলতে গিয়ে শামসুর রহমান যে বিদেশি এই
মিথ উপমা এগুলোকে টেনে এনেছেন, টেনে এনে আমার কবিতাকে সমৃদ্ধ করলেন। তার কবিতার বইয়ের নাম কি? ইকারুসের আকাশ, অস্ত্রে আমার বিশ্বাস নেই, হোমারের স্বপ্নময় হাত, ধুলোয় গড়ায় শিরস্ত্রাণ। এই সবগুলোর মধ্যে আমাদের ইতিহাস চেতনা, সময় চেতনা, সময়কে ধারণ করা। আমরা যদি একটা কবিতার কথা মনে করি, যে নাসির যেটা বলেছে, যে বঙ্গবন্ধু মারা যাওয়ার পর তিনি লিখলেন, কবিতাটার নাম হচ্ছে ইলেকট্রার গান। এটা কবিতার নাম হচ্ছে ইকারুসের আকাশ কাব্যগ্রন্থে ইলেকট্রার গান। এই কবিতাটা একেবারেই আমরা ধরে নিতে পারি যে সমাজ যে পরিবেশ ছিল তাতে আমাদের নিহত পিতা, জাতির পিতার উদ্দেশ্যে এটা লেখা। কবিতার কয়েকটা লাইন যদি আমি পড়ি এরকম, যে কবিতাটা আমার সামনে আছে, ইলেকট্রার গান। আমি শেষের দিকে আসি, প্রথম দিকে একটু বর্ণনা আছে ভূমিকার মতো। বলছে, সেই দিন আলো ঝলঝলে স্মৃতি, যেদিন মহান বিজয়ী সে বীর দূর দেশ থেকে স্বদেশে এলেন ফিরে। এটা হচ্ছে আগামেমননের কথা। ইলেকট্রা হচ্ছে আগামেমনন, গ্রিক দেশের, গ্রিক মিথোলজি এটা। সেই আগামেমনন হচ্ছে একজন রাজা। এই যে মিসেনিন বলে একটা দেশ, সেই দেশের আরাগোর কাছাকাছি, আরাগো বলে, ওই দেশটাকে আরাগো বলতো, তার রাজা আগামেমনন। আগামেমনন ছিল সেইকালে যারা রাজা ছিলেন তারা সেনাপতিও ছিলেন। এই আগামেমনন যখন হেলেনকে প্যারিসে নিয়ে গেল, ট্রয়তে নিয়ে গেল, তখন যুদ্ধ ঘোষণা করলো, যুদ্ধে গেল, যুদ্ধে জয়ী হয়ে তিনি ফিরে আসলেন দেশে। তখন আগামেমননকে তার স্ত্রীর, যে স্ত্রীর সাথে একজনের যে সম্পর্ক দেখাচ্ছে, সেই সম্পর্কে স্ত্রীকে নিহত করলেন, সেই সময়ে নিহত করা হলো। সে আগামেমননের উদ্দেশ্যেই তার কন্যা ইলেকট্রাকে নিয়ে এই কবিতার নাম হচ্ছে ইলেকট্রার গান। আমরা ভাবতে পারি যে বঙ্গবন্ধুর কন্যা ইলেকট্রা, আগামেমনন বঙ্গবন্ধু, এইভাবেও যদি ভাবি তাহলে সেরকমই হবে। সেই দিন আজও ঝলঝলে স্মৃতি, যেদিন মহান বিজয়ী বীর দূর দেশ থেকে স্বদেশে এলেন ফিরে। শুনেছি সেদিন জয়ঢাক আর জন উল্লাস, পথে প্রান্তরে তারি কীর্তন, তুমি মুক্তিদূত। নিহত জনক আগামেমনন কবরে শায়িত আজ। নন্দিত সেই নায়ক অমোঘ নিয়তির টানে, গরিয়ান এক প্রাসাদের মতো বিপুল গেলেন ধসে। বিদেশি মাটিতে ঝরেনি রক্ত, নিজ বাসভূমে নিজ বাসগৃহে নিরস্ততাকে সহসা এনেছে ওরা। নিহত জনক আগামেমনন কবরে শায়িত আজ। এইভাবে কবিতাটা, যে আড়ালে বিলাপ করি একা একা, ক্ষুধার্ত পিতা তোমার জন্য প্রকাশ্যে শোক করাটাও অপরাধ। এমন কি হায় আমার সকল স্বপ্ন তুমি নিষিদ্ধ আজ। আগামেমনন কবরে শায়িত আজ। যে যেমন খুশি যখন তখন বাজাবে আমাকে, নানা ঘটনায় সরজে নিখাদে আমি কি তেমন বাসি। কণ্টকময় রক্ত পিপাসু পথে হাঁটি একা একা, আমার গ্রীবায় এবং কণ্ঠে আগামীর নিঃশ্বাস। এই যে এই কবিতার মধ্যে শামসুর রহমান পরিপূর্ণভাবে জাতির পিতাকে নিয়ে আসলেন, আগামেমননের আড়ালে রূপকে। এই যে এখানে গ্রিক যে মিথোলজিকে তিনি তুলে আনলেন, ইকারুসের আকাশ, যে ইকারুসের ঘটনা সেরকম। ইকারুস এবং তার বাবা ডেডালাস একটা দ্বীপে বন্দী ছিলেন। তো তারা সেখান থেকে মুক্তি পেতে চাইছেন। মুক্তি পাওয়ার জন্য ইকারুসের বাবা ডেডালাস কিন্তু কৌশলী ব্যক্তি ছিলেন, প্রকৌশলী বলা যেতে পারে। তিনি পাখা তৈরি করলেন, কি দিয়ে? মোমার পাখির পালক দিয়ে।
ছেলেকে বললেও উঠতে থাকো, কিন্তু সূর্যের কাছে যেও না, তাহলে মোম গলে যাবে। সেই ছেলে সেটা না মেনে সূর্যের কাছাকাছি যতই এসছে, মোম গলে গিয়ে পাকা ধসে গেছে এবং তার মৃত্যু হয়েছে। এইভাবে যে ইকারুসের আকাশের মধ্য দিয়েও একটা রূপক এটা। এই শামসুর রহমান গ্রিক মিথোলজিকে আমাদের কবিতার মধ্যে দারুণভাবে নিয়ে এসছেন এবং সমসাময়িক ঘটনার সাথে তাকে মিলিয়ে ফেলেছেন। এখানে তার বৈশিষ্ট্য। অনেক কবি করেছেন, সেটা সফলতা ব্যর্থতার একটা ব্যাপার। যে ইলেকট্রার গান আমরা পড়লাম, সেই কবিতাটা যদি পূর্ণাঙ্গ রূপে আমরা পড়ি, আমাদের চোখ দিয়ে পানি এসে যায় এবং পুরোপুরি ঘটনাটা আমরা মিলিয়ে ফেলতে পারি জাতির পিতার ঘটনার সাথে। এই হলো শামসুর রহমান। আর তাকে আরেকটা বড় ব্যাপার হলো যে তার কবিতার আরো কিছু কবিতা আমরা উল্লেখ করতে পারি বইয়ের নাম, যেমন ধুলাই গড়াই শিরস্ত্রাণ। এই যে সেই সময়ের 80-র দশকের যে ঘটনা, সেই যে তখন 80-র দশকে এসে যে পরিস্থিতি সৃষ্টি হলো দেশে, সেই বিষয়গুলো এখানে তুলে আনা হয়েছে। শিরস্ত্রাণ এখন ধুলাই গড়াচ্ছে। এক ফোঁটা কেমন অনল কবিতার বইয়ের নাম। আমার সবচেয়ে মজা লাগে, আমি জিজ্ঞাসা করেছিলাম তাকে যে কবিতার বইয়ের নাম হচ্ছে শিরোনাম মনে পড়ে না। এমন পরিস্থিতিতে আমরা তখন ছিলাম, এমন পরিস্থিতিতে আমাদের বসবাস ছিল মানুষের, এবং যারা প্রজ্ঞাবান মানুষ, যাদের চেতনা, যাদের ভাবনা খুব টনটনে, যারা দেশাত্মবোধে উদ্বুদ্ধ, তারা অনেক কিছুই তখন এই রূপকটা হচ্ছে আমরা ভুলে যাচ্ছি সব। আমার কবিতার শিরোনামও মনে পড়ছে না, কবিতার বইয়ের নাম হচ্ছে শিরোনাম মনে পড়ে না। আরেকটা হচ্ছে ওই যে একটু আগে নাসির যেমন বললো, তেমনি স্যাটায়ার ধর্মী। কবিতার বইয়ের নাম হচ্ছে দেশদ্রোহী হতে ইচ্ছা করে। এই হলো শামসুর রহমান। তার একদম শেষের দিকে এসেও তিনি লিখেছেন যে আমরা যদি মনে করি তার 2000 সালে বা তার পরবর্তী সময়ে তিনি লিখলেন, 2006 সালে লিখছেন, অন্ধকার থেকে আলোয়, না বাস্তব না দুঃস্বপ্ন, গোরস্থানে কুকিলের করুণ আহ্বান। এগুলো হচ্ছে তার কবিতার বইয়ের নাম। কৃষ্ণপক্ষে পূর্ণিমার দিকে, বর্ষস্তূপে গোলাপের হাসি। এই যে তার তো বেশি দূর লাগে না যে কবি ফারুক মাহমুদ বলছে আমাদের ইতিহাসের অংশ তার কবিতা, আমাদের সংস্কৃতির অংশ, আমাদের চেতনার অংশ। যে তার কবিতার বইগুলোর নাম যদি আমরা পর্যায়ক্রমে পর্যালোচনা করি, শুধু বইগুলোর নাম, কবিতার ভিতর গেলে তো অনেক বড় ব্যাপার, একটার পর একটা ঘটনা আমরা কবিতাগুলো পড়লে আমরা পেয়ে যাই পর্যায়ক্রমিক ভাবে। শামসুর রহমানের কবিতা হচ্ছে আমাদের সমাজ, সভ্যতা, সংস্কৃতির ধারাবাহিক ইতিহাস। আমরা শামসুর রহমানকে, আমাকে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে, অনাগত কালের কবিদেরকেও শামসুর রহমানকে পড়তে হবে, যদি এই সময়কে এবং এই চেতনাকে, এই সংস্কৃতিকে জানতে হয়, বাংলাদেশকে জানতে হয়, বাংলাদেশের জন্ম ইতিহাস জানতে হয়, বাংলাদেশের দুঃসময়ের ঘটনা জানতে হয়, তাহলে শামসুর রহমানকে পড়তে হবে। তিনি আমাদের সব সময়ের কবি। আমরা বলি রবীন্দ্রনাথকে নিঃশ্বাসে প্রশ্বাসে রবীন্দ্রনাথ, তার থেকে বেরিয়ে যাওয়ার উপায় নেই। বাঙালির চেতনায় এরপরে শামসুর রহমান, তার থেকে বেরিয়ে যাওয়ার উপায় নেই। এই হলো আমাদের চেতনায় আমাদের বরেণ্য কবি, আমাদের অন্তরের মানুষ, শ্রদ্ধার মানুষ শামসুর রহমান। জনাব নাসির আহমেদ, কবি এবং সাংবাদিক, দুঃখিত, জনাব ফারুক মাহমুদ, কবি এবং সাংবাদিক। স্যার, আপনি যুক্ত করবেন যে যে জায়গাটি বলা হচ্ছিল যে তিনি একজন ইতিহাসের কবি, অনেক ব্যক্তিত্ববানের জায়গা জুড়ে রয়েছে, নিজস্ব একটি সত্তার জায়গা জুড়ে রয়েছে, এবং তিনি আমাদের পুরো সংগ্রাম একটি বাঙালি জাতির সাথে অতপ্রতভাবে জড়িত। এই বিষয়টি যদি আপনি আলোকপাত করতেন। এই বিষয়টিতে আসলে আলোচনা হয়েছে, বিমল গুহ এবং কবি নাসির আহমদ দুজনে উল্লেখ করেছেন যে আমাদের ইতিহাসের, আমাদের বাঙালি জাতীয়তাবাদের যে বিকাশ, যে 60-এর দশকে 50-এর দশকের ভাষা আন্দোলন দিয়ে যেটা শুরু হয়েছিল এবং 71-এর মুক্তিযুদ্ধে সেটি একটু পূর্ণতা পেয়েছে। এই ধারাবাহিক ইতিহাসের যে ধারাবাহিকতা সব শামসুর রহমানে পাওয়া যায়। আমরা ইতিহাসের এমন কোনো ঘটনা নেই যেটা শামসুর রহমান
তার কবিতায় ধারণ করেন। তাই বলে তিনি কিন্তু কবিতাকে স্লোগান তৈরি করেন নাই। কবিতাকে শৈল্পিক মান বজায় রেখে কবিতার উনি ওনার বক্তব্য প্রকাশ করেছেন। যার ফলে আমরা এই তার কবিতা পাঠে আমরা বাঙালি জাতির দীর্ঘ সংগ্রাম, মুক্তির সংগ্রাম, আমাদের যুদ্ধ, আমাদের এই স্বাধীনতা সব মিলিয়ে একটি একটি চিত্রপট পাই তার কবিতায়। তো আমি আরেকটি দিক একটু আলোকপাত করতে চাই যে শামসুর রহমানের কাছে আমরা কৃতজ্ঞ, অবশ্যই কৃতজ্ঞ এই জন্য যে উনি কবিতাকে একটা মর্যাদার জায়গায় নিয়ে গিয়েছেন। কবিতা নিয়ে সাধারণ মানুষের তেমন আগ্রহ নেই, যারা লেখাপড়ায় যারা অগ্রসর তাদের কাছে কবিতা একটা বিষয়, কিন্তু শামসুর রহমান কবিতাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছেন, মর্যাদার জায়গায়, সামাজিক মর্যাদা, কবির যে সামাজিক মর্যাদা থাকে এটা শামসুর রহমান প্রতিষ্ঠা করেছে। তো আমি একটি ঘটনা উল্লেখ করি। শামসুর রহমানের প্রয়াণের পর ঢাকায় যে হয়েছিল, তার জানাজা হয়েছিল, এত লোকের সমাগম আমি 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 আমার ঢাকার জীবনে দেখিনি। একজন মানুষের, একজন কবির, তো আমি ওখানে দেখা হয়েছিল আমার এক আত্মীয়ের সঙ্গে, আমার সম্পর্কে আমার বন্ধুও কিন্তু সম্পর্কে চাচা হয়, সে থাকে নরসিংদীতে, সে একজন শ্রমিক নেতা। আমি দেখি শামসুর রহমানের জানা যায় এই আমার এই বন্ধুটি সেই উপস্থিত। তো আমি একটু অবাকই হইলাম যে সে তো শ্রমিক নেতা, থাকে ঢাকা থেকে অনেক, শুধু শামসুর রহমানের জানা যায় অংশগ্রহণ করার জন্য সেই শুধু নরসিংদী থেকে ঢাকা চলে এসেছে। মানে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের যে একটা ভালোবাসায় শামসুর রহমান ছিলেন, এটা আমরা দেখতে পেয়েছি। এটা একটু বিরাট বিষয়। কবিতাকে উনি একটা মর্যাদার জায়গায়, কবিকে একটা মর্যাদার জায়গায় স্থাপন করেছিলেন। এখন আমাদের এই প্রজন্মের দায়িত্ব, তার পরবর্তী সময় প্রজন্মের দায়িত্ব কবিতার সম্মান সম্ভ্রম রক্ষা করা। আমরা আজকে এমন এক জায়গায় নিপতিত হয়েছি, বা দিন দিন এমন এক জায়গায় যাচ্ছি, কবিতাকে বিক্রি করে ফেলছি, কবিতা বিক্রি করে খাই। আমি কবি, আমার এই লাগবে, আমার ওই লাগবে, আমাকে এই দিতে হবে, আমি যেহেতু কবিতা লিখি। কিন্তু শামসুর রহমান কিন্তু কবিতাকে এত সস্তা করেননি। কবির মর্যাদার জায়গায় উনি কবিতাকে রেখেছেন, কবিকে রেখেছেন। তো আজকে আমরা তাকে ভালোবাসি, তার কবিতা পছন্দ করি, সব ঠিক আছে, কিন্তু আমরা তার যদি কবিতাকে এবং কবিকে যদি মর্যাদার জায়গায় স্থাপন করতে পারি এবং কবিতার সম্ভ্রম যদি রক্ষা করতে পারি, তাইলে শামসুর রহমানের তাকে যে আমরা ভালোবাসি সেটা প্রমাণ হবে। আর শামসুর রহমানের মানবিক দিক, এটা বিমল গুহ একটু উল্লেখ করেছেন, এটা তুলনা হয় না। একজন মানুষ, শামসুর রহমান কি পরিমাণ মানে মানবিক চেতনার মানুষ ছিলেন। আপনারা সবাই জানেন যে তাকে এই মৌলবাদীরা, ধর্মান্ধ লোকজন আক্রমণ করেছিল তো বাসায় গিয়ে। তো যাই হোক, উনি বেঁচে গিয়েছেন। সেই মামলা হয়েছে, উনি মামলায় সাক্ষী দেন নাই, সাক্ষী দিয়েছেন। উনি যদি বলতো যে এই যে আসামিগুলোকে আমি চিনি, ওরা আমার বাসায় গিয়েছিল, তাহলে কিন্তু সবগুলোর কঠোর শাস্তি হয়। শামসুর রহমান আমি বলেছি যে না, আমি ওদেরকে দেখিনি, এবং ওই ছেলেপেলেগুলো খালাস পেয়ে যায়। এই যে একটি মানবিক, আমি তাকে জিজ্ঞেস করেছি, রহমান ভাই আপনি এটা কি করলেন? আপনাকে আপনার ঘরে আক্রমণ করতে আসলো, আপনাকে আমরা তো সেদিন হারাতে পারতাম। না না, আমি তো বেঁচে গেছি, আর কি দরকার, ওরা ভুল করেছে। এই অনুশোচনা থেকে ওরা যদি শুদ্ধ হয় সেটাই বড় কথা। তাদেরকে শাস্তি দেওয়া, তাদেরকে জেলে পুরে পচানো, এটা তো কোনো কথা হতে পারে না। তো শামসুর রহমান এরকম এত মানবিক মানুষ আমাদের এই সমাজে খুব বেশি দেখা যায় না। আমি কিন্তু শামসুর রহমানকে একবার কাঁদতে দেখেছি। শামসুর রহমানকে জীবনে, আমি জানি না আপনাদের কি অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতা আছে। একবার হলো শামসুর রহমানের চোখে আমি পানি দেখেছি, উনি কেঁদেছেন। সেটা হলো আমাদের প্রিয় কবি, আমাদের আহসান হাবীবের প্রয়াণ হয়েছে। তাকে এই দুজনেরই কর্মস্থল ছিল দৈনিক বাংলা, সেখানে আহসান হাবীবের মরদেহ নেওয়া হয়েছে। আমি দেখেছি অঝোর ধারায় উনি কাঁদছেন। এই যে একজন অগ্রজ কবির প্রতি তার ভালোবাসা, তার শ্রদ্ধা, হ্যাঁ, এটা আমি আমি খুব খুব খেয়াল করে দেখেছি যে শামসুর রহমান কাঁদছেন। এরকম বহু ঘটনা আছে শামসুর রহমানকে নিয়ে। আমি যেটা বলতে চাই যে শামসুর রহমান ছিলেন আমাদের কবিদের সামাজিক মর্যাদার একটি উচ্চ প্রতীক। উনি আপসকামিতা তার মধ্যে ছিল না কখনো,
লোভ ছিল না যে কবিতা বিক্রি করে কবিতার বিনিময়ে কিছু পাবেন, কবিতাকে বিক্রি করে দিয়ে। এইটা শামসুর রহমান কখনো করেন নাই। এটা কবিতার মর্যাদা উনি রক্ষা করেছেন। উনি কবিতা লিখেছেন এবং উনি একটা মর্যাদার আসন তৈরি করেছিলেন কবির জন্য এবং কবিতার জন্য। এখানে নাসির আহমদ আছেন, উনি সম্পাদক ছিলেন। বিমল গুহ জানেন, এই কোন কবি কোন পত্রিকার বিশেষ সংখ্যা শামসুর রহমানকে ছাড়া হতো না তার জীবদ্দশায়। শুধু শামসুর রহমানের কবিতা না, এটাকে প্রথম পৃষ্ঠায় স্থান দেওয়া হবে শামসুর রহমানের কবিতা। এবং শামসুর রহমানের কবিতা একটা সময় বিশেষ সংখ্যার প্রথম পৃষ্ঠার যে ইলাস্ট্রেশন বা যে প্রচ্ছদ হয় সেটার অংশ হচ্ছে পরিণত হয়েছিল। শামসুর রহমানের কবিতাকে কল্পনা করে শামসুর রহমানের কবিতা বসিয়ে দৈনিক কাগজগুলোর প্রচ্ছদ করা হতো। তো তার কবিতা সেটা হয়েছে তার কবিতার গুণের কারণে, কবিতার তার কবিতার সৌন্দর্যের কারণে, কবিতার বিষয়বস্তুর কারণে। কবিতাকে কবিতা করে তোলার জন্য যে প্রয়াস, এটা শামসুর রহমানের মধ্যে শতভাগ ছিল। উনি শিশু মন, একেবারে একদম শিশু মন। আপনি যদি তার শিশু সাহিত্যের দিকে তাকাই, তার একটা বড় অংশ আছে তার লেখা শিশু সাহিত্য, ছড়া, কবিতা, পদ্য। সেখানে একজন শিশুদের যে মনো মনো জগৎ, সেই জগতে উনি বিচরণ করেছেন খুব সহজ স্বাচ্ছন্দ্যে। সেগুলো দেখলে খুব অবাক হতে হয়। তার যে কাজ, তার যে উপন্যাস, তার যে গল্প, এগুলোর মধ্যেও যে আরেকজন শামসুর রহমানকে খুঁজে পাওয়া যায়, সেটা কিন্তু আমরা খুব সহজে শনাক্ত করতে পারি। সব মিলিয়ে শামসুর রহমানের কলাম, অনুবাদ, সব মিলিয়ে উনি একটু বিশাল ভান্ডার আমাদের সামনে রেখে গেছেন সাহিত্যের। আমরা নিশ্চয়ই এই আমাদের নিজেদের প্রয়োজনে, আমাদের সংস্কৃতির ধারাবাহিকতার জন্য, তার প্রতি আমাদের ব্যক্তিগত সম্পর্ক যাদের ছিল, যারা তার সান্নিধ্য পেয়েছেন, তাদের জন্য শামসুর রহমানের পাঠ করা আমাদের জন্য খুব জরুরি। এবং শামসুর রহমান এখন পর্যন্ত আমাদের এই আধুনিকতার একজন বড় প্রতীক হয়ে আছে। কবিতা অনেক দূরে এগিয়ে গেছে, 60 দশক, 70 দশক, 80 দশক, 90 দশক, 00 দশক, অনেক বছর চলে গেছে। এর মধ্যেও শামসুর রহমানের যে আদর্শিক স্থান কবিতায়, সেটি কিন্তু এখনো অটুট রয়েছে। আমি বিশ্বাস করি যে এই শামসুর রহমানের এই আদর্শিকতা কবিতার, এটা আমরা অনেকদিন ধারণ করব। আমরা তার কবিতার গুণগ্রাহী শুধু নয়, কবিতার ভিতর যে সৌন্দর্য, যে উনি নাসির আহমেদ ব্যাপকভাবে বলেছেন, বিমল গুহ বলেছেন, আমি আর সেদিকে যেতে চাই না। তার কবিতার যে সৌন্দর্য, সব মিলিয়ে নান্দনিকতার যে সৌন্দর্য শামসুর রহমানের মধ্যে পরিপূর্ণ ছিল, যেটা আমরা অবলোকন করতে পারি। নিঃসন্দেহে সে জায়গাটা আমরা তৈরি করতে পারি। আমার রঙের বাক্স থেকে ঢালবো এমন নীল, আকাশ পাতাল খুঁজলে তবু পাবে না তার মিল। আমার তুলির ছোঁয়ায় সাদা পাতায় পড়বে দাগ, হরিণ যাকে ভয় পাবে না গড়বে তেমন বাঘ। রঙের ছোপে উঠবে হেসে পাথর কাটা পথ, চিলে কোঠায় থামবে এসে সূর্যি মামার রথ। অনেক ধন্যবাদ জানাচ্ছি জনাব ফারুক মাহমুদ। জনাব নাসির আহমেদ স্যার, আপনি আমাদের সাথে আছেন, কবি, সাংবাদিক, বাংলা একাডেমি পদকপ্রাপ্ত। স্যার, আপনি যদি একটু যুক্ত করেন, আমরা যে ধারাবাহিকতায় আসছি, এই পর্যায়ে এসে আসলে আপনার কি মনে হচ্ছে, কোন জায়গাটিতে আপনার আসলে আলোকপাতের জায়গাটি তৈরি হচ্ছে বলে মনে করছেন? বলেছেন কবি ফারুক মাহমুদের কথা সূত্র ধরে আমি বলি, তাহলে আলোচনাটা বোধহয় অগ্রসর হয়। তিনি দুটো জায়গা এখানে চিহ্নিত করেছেন। একটি হচ্ছে যে আমাদের কবিতাকে মর্যাদার জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার যে নিরলস ভূমিকা, সেটি ব্যক্তি মানুষ হিসাবে শামসুর রহমান, কবি হিসাবে বাংলা সাহিত্যে কবিদের জন্য যেটা মর্যাদার আসন তৈরি করেছেন সেই জায়গাটা, এবং শিশুদের জন্য যে তার লেখা, তার গল্প, তার উপন্যাস, এবং ব্যক্তি শামসুর রহমানের কথা যে আহসান হাবীবের প্রয়াণে তার চোখ ভিজে উঠেছিল এবং তিনি অশ্রুপাত করেছিলেন। এবং আমি সৌভাগ্যক্রমে আহসান হাবীব এবং শামসুর রহমান এই দুজন কবির খুব কাছে যাওয়ার সুযোগ হয়েছিল অতি অল্প বয়সে, আজ থেকে প্রায় ধরুন 40-41 বছর আগে। অতি তরুণ বয়সে আহসান হাবীবের সহকারী হিসেবে দৈনিক বাংলায় কাজ করতে গিয়ে আহসান হাবীব বসতেন 4 তলায়, শামসুর রহমান বসতেন 2 তলায়, এবং আমার নিয়োগ হয়েছিল 1979 সালে শামসুর রহমানের স্বাক্ষরে। তিনি সম্পাদক হওয়ার বোধহয় কয়েক মাসের মধ্যে আমি
যোগদান করেছিলাম। যাই হোক, তো এইখানে ওই মানে কবি ফারুক মাহমুদ যে কথা বলেছে যথার্থ, যে বাংলা কবিতায় কবিদের জন্মদিন রবীন্দ্রনাথ নজরুলের বাইরে আর কারো জন্মদিন যে যাপিত হতে পারে এই ধারণাটাই ছিল না। শামসুর রহমানের 50তম জন্ম বার্ষিকী হয়েছিল, মানে আমার এই বন্ধুরা যারা এখন আলোচনায় আছেন বা আমাদেরকে শুনছেন তারাও জানেন যে ঘটা করে কবির বন্ধুরা তার জন্মদিনটি পালন করেছিল 50 বছর পূর্তিতে। সেই যে আনুষ্ঠানিকভাবে 50 বছর বা কবির জন্মদিন নিয়ে সংবাদপত্রে নিউজ, এটার সূত্রপাত করলেন শামসুর রহমান, যার মানে ফল ভোগ করেছি আমার মতো সাধারণ কবি পর্যন্ত। এবং আমার অনুজরাও আজকে এই সুযোগটা পাচ্ছেন যে তার জন্মদিন আসলে অন্তত কোনো কাগজে কোথাও না কোথাও সিঙ্গেল কলাম নিউজ, আজ অমুক কবির জন্মদিন। এই যে কবির যে মর্যাদা, এবং শামসুর রহমান ছিলেন উচ্চশিক্ষিত কবি, আধুনিক জীবনযাপন করেছেন। কবি মানেই সেরা চাপ্পল, গরিব মানুষ, খেতে পায় না, অনাহারে, ময়লা জামা, এই যে একটা প্রাচীন ধারণা ছিল, বিশেষ করে 19 শতকের শেষ দিক থেকে 20 শতাব্দীর দ্বিতীয় তৃতীয় দশক পর্যন্ত, বুদ্ধেন্দ্র বসুদের আগ পর্যন্ত, অর্থাৎ 30 আধুনিকদের আগমনের আগ পর্যন্ত, মানে নন ম্যাট্রিক কিংবা স্বাক্ষর জানা লোকরা কবিতা লিখবে। এই শামসুর রহমান মানে এইটা ভেঙে দিলেন। শামসুর রহমান দেখালেন যে কবি টাই পরে, কবি ইস্ত্রি করা জিন্সের প্যান্ট পরে। এবং আরো একজন এর সঙ্গে নাম করব, সৈয়দ শামসুল হক, আমাদের আরেক লিজেন্ড। তো এই যে কবির যে মহিমা, কবি গাড়িতে চড়ে, কবি মেট্রোপলিটন জীবন যাপন করে, কসমোপলিটন লাইফের অংশ হয়ে তিনি প্রয়াত হয়েছেন। তো এই জায়গাটায় আর আরেকটা জিনিস, ওই যে মানে স্নেহ শ্রদ্ধা, এই জায়গাটায় শামসুর রহমান সত্যি বিরল গুণের অধিকারী ছিলেন। অনেক দিন লেগেছে শামসুর রহমানকে আপনি থেকে তুমি বলাতে। আমাকে সবসময় বলতেন আপনি, নাসির এটা আপনি, কিন্তু আমি বললাম না, আর আমি খুবই বিব্রত হই, আপনি আমাকে তুমি বলতে হবে। তারপরে আমাকে অবশ্য মানে 1-1.5 বছর চাকরি করার পরে তুমি বলেছেন। এবং আহসান হাবীবের কাছে যখন কবিতা নিয়ে আসতেন, উনি সম্পাদক, উনি চাইলেই পিয়ন দিয়ে লেখাটা পাঠিয়ে দিতে পারতেন। উনি জাস্ট ইন্টারকমে ফোন করে বলতেন হাবিব ভাই একটু আসবো। আমাকে হাবিব ভাই বলতেন শামসুর রহমান আসলে তুমি উঠে চলে যাও, পাশের রুমে গিয়ে বসো, আফলাতুন আছে ওর রুমে বসতে পারো, বা মাহফুজুল্লাহ রুমে বসতে পারো। মাহফুজুল্লাহ মানে মোহাম্মদ মাহফুজুল্লাহ, কবি, 50-এর দশকের আরেক কবি, প্রাবন্ধিক, গবেষক। তখন দেখতাম যে হাবিব ভাইয়ের সামনে এসে উনি কি বিনয় করতেন, হাবিব ভাই বসতে না বলা পর্যন্ত বসতেন না। এবং কবিতাটার যখন কবিতাটা দিতেন চা খেয়ে চলে যাওয়ার সময়, যাতে আর কোনো কথা বলার সুযোগ না থাকে। আবার ইন্টারকমে জানতে চেয়েছেন হাবিব ভাই কেমন হয়েছে, হয়েছে কিছু? হাবিব ভাই হাসতে হাসতে, কি বলো তুমি, অনেক সুন্দর লিখেছ, কি বলো তুমি। মানে ওই একটা লিজেন্ড কবি অগ্রজকে বলছে আহসান হাবিবকে, হাবিব হয়েছে কিছু। এইটা থেকে বোঝা যায় যে শ্রদ্ধা আর স্নেহের সম্পর্কটাকে তিনি কত গুরুত্ব দিতেন। আমি সেই জন্য বলি যে আমাদের সাহিত্যের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের বাংলা কবিতার ক্ষেত্রে শামসুর রহমান নানা কারণেই একটি লিজেন্ড ব্যক্তিত্ব হিসেবে থাকবেন। তো এখানে কবি ফারুক মাহমুদ তার শিশু সাহিত্যের কথা বলেছেন, গোলাপ ফোটে খুকির হাতে, এলাটিং বেলাটিং, এগুলি কিন্তু একেবারে 80-র দশকের, 80 না 70 দশকের, এগুলি 80-র দশকের আগেই প্রথম ছড়ার বই দুটো বেরোয়। আর পরবর্তীকালে নয়নার জন্য ছড়া, নয়না ওনার নাতনি, তারপরে দীপিতার জন্য ছড়া, এরকম অনেক ছড়ার বই। আর তার সবচেয়ে মানে আকর্ষণীয় কাজ হচ্ছে স্মৃতির শহর। বাংলা গদ্য যে আত্মজমিনিক গদ্য, পুরান ঢাকার উপরে স্মৃতির শহর, অসামান্য গদ্য। আর তার কলামের কথা বলেছেন কবি ফারুক মাহমুদ। হ্যাঁ, তিনি কলাম লিখেছেন বিভিন্ন নামে। সেই যে আপনার কি বলে, শুরু হয়েছিল একেবারে ডেইলি অবজারভার থেকে, নাকি ডেইলি মর্নিং নিউজে শামসুর রহমান শুরু করেছিলেন।
হ্যাঁ, সেইখানে হলো যে শামসুর রহমান মৈনাকের দিনলিপির নামে, মৈনাক ছদ্ম নামে অসামান্য একটি কলাম দৈনিক বাংলায় লিখেছিলেন। দৈনিক পাকিস্তানেও লিখেছেন, দৈনিক বাংলায়ও স্বাধীনতার পরেও অনেকদিন তিনি এই কলাম লিখেছেন। তো সেইখানে আমরা দেখি যে শামসুর রহমানের সমকালীন সমাজ, নগর নগর দেখা এবং নাগরিক জীবন, যাপিত জীবনের যে অংশ, সেগুলিকে চিত্রিত করেছিলেন। আবার শামসুর রহমানের যে উপন্যাস, শামসুর রহমানের উপন্যাসের দিকে তাকালে আমরা দেখি যে নাগরিক জীবনের, আধুনিক জীবনের ছবিটাই জীবন্ত হয়ে উঠেছে তার এই সমস্ত উপন্যাসে। আমার সৌভাগ্য হয়েছিল যে শামসুর রহমানের একটি উপন্যাস প্রকাশনার সঙ্গে আমি যুক্ত হয়ে পড়েছিলাম। আমার প্রথম কাব্যগ্রন্থ বেরোয় 1985 সালে। 84 সালে আমার যখন পাণ্ডুলিপি তৈরি হয়, তখন প্রকাশক শুধু আমার প্রকাশক ছিলেন না, তখন এই ভদ্রলোক মডার্ন টাইপ ফাউন্ডের মালিক। তা আমার বইটি বেরোবে, তা আমি যখন হাবিব ভাইকে বললাম যে হাবিব ভাই আমার বইটা ওই মডার্ন টাইপ ফাউন্ডে বের করবে, হাবিব ভাই বলেন যে ভালো কথা, কিন্তু এরা তো প্রকাশক না, তোমার এই বই বেরোলে তো ওদের গুদামে পড়ে থাকবে, ওরা তো প্রকাশক না, ওরা টাইপের ব্যবসায়ী। হ্যাঁ, আদিল ব্রাদার্স এর ভাতিজা, তুমি এটা কেন এইভাবে দিলা? মুক্তধারা বা একটা ভালো প্রকাশনীকে দিতে পারতা, যারা ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে। তা আমি পরদিন গিয়ে ওই নাজমুল হককে বললাম, তিনি প্রয়াত, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। তো গিয়ে বললাম যে ভাই আমার বইটা করলে তো আপনার লস হবে, মানে আপনি বিখ্যাত লেখকদের বইটি করেন, তাইলে আমার বইটা সঙ্গে চলে যাবে। তো উনি বলে বিখ্যাতদের তো আমি কাউরে চিনি না। তো ও বলে যে আপনি জোগাড় করে দিতে পারবেন? হ্যাঁ, কার কার বই পারবেন? আমি বললাম শামসুর রহমান, আহসান হাবিব, আল মাহমুদ, রফিক আজাদ, এরকম বিখ্যাত লেখক অনেকেই আমার পরিচিত, ইমদাদুল হক মিলন। ইমদাদুল হক মিলন তখন বেশ মানে উঠছে আর কি। এই করতে করতে হঠাৎ একটু গল্পই হয়ে যাচ্ছে, তবু বলি এটা জানা দরকার আছে। অনিন্দ প্রকাশনীর জন্ম, অনিন্দ প্রকাশ, আর এখন তো অনিন্দ প্রকাশনী আরেকটি হয়েছে। তো আমি হাবিব ভাইকে বললাম যে হাবিব ভাই ওরা করবে, আপনার একটা পাণ্ডুলিপি দেন। হাবিব ভাই অনেক চিন্তা করবে, নতুন কবিতার বই দিতে পারবো না, আমার আরণ্য নীলিমাটা অনেক বছর বাজারে নেই, এটা যদি ওরা সংস্করণ করে আমি দিব। আর শামসুর রহমানের কাছে গেলাম, তো তাদেরকে বললাম যে ওরা অ্যাডভান্স টাকা দিবে, লেখক সম্মানী দিবে, রহমান ভাই আপনার একটা পাণ্ডুলিপি দিবে, তুমি প্রকাশনা করবা, আমি করবো না, আমি তত্ত্বাবধান করব, প্রুফ টুফ দেখে দিব, সবকিছু আমি করব, ওদের হেল্প করবো আর কি। এবং প্রচ্ছদশিল্পী হিসেবে আমি আবিষ্কার করলাম আমার খালিদ আহসানকে, চট্টগ্রামের খালিদ। তখন এই লিটল ম্যাগাজিনে খুব নাম করেছে, এটা 84 সালের কথা। এবং এরপরে অনেক বই সে প্রচ্ছদ করে। এবং ঘটনাচক্রে হুমায়ুন আহমেদের সঙ্গে দেখা দোতলায় এই সাদাত ভাই রুম থেকে নেমে যাচ্ছেন সালে চৌধুরীর সঙ্গে, আমাদের সালে ভাই। তো হঠাৎ আমি ইয়েকে বললাম, সালে ভাই আমাকে টিপ দিছে, হুমায়ুনকে বলো। হুমায়ুন আহমেদ সদ্য আমেরিকা থেকে দেশে এসেছেন। তো হুমায়ুন আহমেদের কাছে অমানুষ বলে একটি উপন্যাস উনি দিলেন, আর ইমদাদুল হক মিলন দিলেন শামসুর রহমান দিলেন নিয়ত মন্তাজ, এবং ইমদাদুল হক মিলন দিলেন কালাকার, উত্তরাধিকারের ধারাবাহিক বেরিয়েছিল। এই লটের মধ্যে আবিদা আনোয়ারও ছিলেন তার প্রতিবিম্বের। পরের বছর আপনারটা, পরের বছর এই 5টা বই দিয়ে প্রথম বছরের যাত্রা শুরু। আপনি 86-তে, 85-তে এই 5টা বই বেরিয়েছিল। এরপরে তো একটা বিরাট ধুমধুমার কাণ্ড, সালে চৌধুরী আবার অ্যাডভাইজারের মতো ওখানে যোগদান করে অনেক বই বার হচ্ছে। যাই হোক, কথাটা এই জন্য বললাম, শামসুর রহমানের সেই লেখা অসামান্য লেখা, মানে গদ্য যে কত লুসিড, এবং তার যে শিশু সাহিত্যের কথা বলছিলাম, এই যে মানে এলাটিং বেলাটিং, ধান বানলে কুড়ো দেব, আমের কুড়ি জামের কুড়ি, তারার দোলায়, হ্যাঁ, এই সমস্ত বইগুলি বাচ্চাদের মানে রংধনু শাকো, এগুলি বাচ্চাদের মনে বহুদিন দাগ কেটে থাকবে। তার প্রথম ছড়ার বই এলাটিং বেলাটিং বেরিয়েছিল 1974 সালে। সুতরাং সেই বলতে গেলে স্বাধীনতা পূর্ব এবং পরবর্তীকাল মিলিয়ে আমাদের অনেক কবি ছড়া লেখার চেষ্টা করেছেন, তারা কিন্তু অনেকে সফল হননি, কবি হিসাবে সফল, কিন্তু এই ক্ষেত্রে হাবিবুর রহমান, আহসান হাবিব, ফরুক আহমেদ, আল মাহমুদ, শামসুর রহমান, এরা খুব অসামান্য সফল। শামসুর রহমান এই ক্ষেত্রে কবিতার মতোই দুর্দান্ত সাফল্য দেখিয়েছেন তার শিশু সাহিত্যে,
তার গল্পে সব মিলিয়ে আমাদের কবি এক রাজপুত্র। তিনি যেমন দেখতে সুদর্শন সুপুরুষ, আধুনিক জীবন যাপন করেছেন, প্রাচুর্য ছিল না, দারিদ্র ছিল না, যেটা ছিল একটা ঐশ্বর্য ছিল, এস্থেটিক ঐশ্বর্য। নিজের খুব যে সম্পদ বিত্ত বৈভব ছিল না, একটা গাড়িও ছিল না, অফিসের গাড়ি ব্যবহার করেছেন। আবার দ্রোহ করতে গিয়ে সেটিও হারিয়েছেন। স্বৈর শাসকের বিরুদ্ধে, স্বৈর শাসকের সরকারের অধীনে তথ্য মন্ত্রণালয়ে চাকরি করে বাংলার চাকরি তিনি ছেড়ে দিয়েছেন বা হারিয়েছেন বলবো আমি, ছেড়ে দেওয়া ঠিক হবে না। জাতীয় কবিতা পরিষদে তিনি যখন যোগ দিলেন, মানে জাতীয় কবিতা পরিষদের দায়িত্ব যখন নিলেন, নেতৃত্ব দিলেন, কারণ এরশাদ তখন এশিয়ান কবিতা উৎসব করে মানে একটা বাংলা সাহিত্যের কবিদেরকে এরশাদের এই অগণতান্ত্রিক শাসনের শরিক করতে চেয়েছিলেন। অনেকে হালুয়া রুটির লোভে সেই এশিয়ান কবিতা উৎসবে যোগদান করেছিল, কিন্তু শামসুর রহমানকে আহ্বান জানানো হয়েছিল, তিনি বঙ্গভবনে কবিতা পড়তে যান এবং অংশগ্রহণ করেন। বরং তিনি রাজপথের সংগ্রামে যুক্ত হয়েছিলেন। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, মোহন রায়হান, অনেকে, হাবিবুল্লাহ সিরাজি, আরো অনেকে ছিলেন সেই সময়, কামরুল হাসান, আমাদের প্রখ্যাত শিল্পী। এদের সঙ্গে শামসুর রহমান, তখন আমি দেখেছি শামসুর রহমানের মনোযাতনাটা। শামসুর রহমানকে রাতারাতি সম্পাদকের পদ থেকে সরিয়ে একটা হাস্যকর পদ সৃষ্টি করলো, প্রধান সম্পাদক, যার কোনো এক্সিকিউটিং কোনো পাওয়ার নেই, কোনো কাজ নাই, অফিসে যাবে বসে থাকবে, মানে কোনো কিছুর সঙ্গে তার সম্পৃক্তি নেই। বিচিত্রারও প্রিন্টার্স লেনে আসলো প্রধান সম্পাদক শামসুর রহমান, এবং উনি ক্ষোভে দুঃখে একটা কবিতা লিখলেন। মানে এই পদোন্নতি নিয়ে দুই একজন তাকে যখন কনগ্রাচুলেট করতে গেছে, সে আমাকে একটা লাথি দিয়ে উপরে তুলে দিয়েছে। আমি ছিলাম দোতলায়, আমার 4 তলায় তুলে দিয়েছে লাথি দিয়ে নিচে থেকে। তো সুতরাং এই যে সাহস, যে নীতির প্রশ্নে আপোষ না করা, এবং 60-এর দশকে যখন রবীন্দ্র বিরোধী আন্দোলন পাকিস্তান বাহিনী বা পাকিস্তানি দালালেরা শুরু করেছিল, তখন অনেকে স্বাক্ষর আদায় করেছে। শামসুর রহমান দৈনিক পাকিস্তানের সহকারী সম্পাদক হয়েও স্বাক্ষরটি করেননি এবং অটল ছিলেন। এবং 1971 সালেও তার স্বাক্ষর নেওয়ার চেষ্টা হয়েছিল যে সবকিছু স্বাভাবিক চলছে, অনেকে স্বাক্ষর করেছিলেন, তিনি পালিয়ে পাড়াতলি গ্রামে চলে গিয়েছিলেন। সুতরাং শামসুর রহমান তার সব মিলিয়ে তা ঐশ্বর্যবান পুরুষ, বাংলা কবিতার, বাংলা কাব্যের এবং বাংলার কবিদেরকে সম্মানের প্রতীক করে তুলবার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি চিরস্মরণীয় আমাদের চিরসবুজ মনের একজন মানুষ ছিলেন এবং কবিতার বরপুত্র আমরা যাকে বলতেই পারি, সেই জায়গাটিতে আপনার কাছে আরেকবার আসবো। আমি একটু যুক্ত করে দিচ্ছি স্যার, আপনার কাছে আমার একটু প্রশ্ন থাকবে, যেটি হচ্ছে যে 89তম জন্মবার্ষিকী উপলক্ষে গুগল তাদের হোম পেজে শামসুর রহমানকে গুগলের যে ডুডল প্রদর্শন করা হয়, সেখানে তাকে প্রদর্শন করে তারা উদযাপন করে, এবং সেখানে যে জায়গাটি দেখা গেছে তাকে সবুজ পাঞ্জাবি পরা, শুভ্র চুলে লেখালেখি করতে দেখা গেছে। এই জায়গাটি একটু ছোট্ট করে স্পষ্ট করবেন, এবং তার পাশাপাশি আপনি যদি আর একটু কিছু ছোট্ট করে যুক্ত করতে চান, কিন্তু এই জায়গাটি একটু যুক্ত করবেন। আমাকে বলছেন, আমি বলবো এখন? জি জি জি। গুগলের ওই বিষয়টা সম্পর্কে আমি বেশি বলতে পারবো না, আমাদের বন্ধুদের এরা যদি জানে তাহলে এরা বলবে। আমি এটুকু বলি যে কবি নাসির আহমদের কথার সূত্র ধরে আমি একটু অগ্রসর হই, যে ব্যক্তিত্বের যে জায়গা, সততার যে জায়গা, সেখান থেকে শামসুর রহমান এক চুলো কখনো সরেননি। তার জীবৎকালে যে কারণে তিনি তার জীবৎকালে আরেকটা জিনিস বলেছেন নাসির, যে শামসুর রহমান ব্যক্তিত্বের জায়গায় শুধু নয়, যে তার যে আধুনিকতার যে রূপ কাকে বলে, শুধু ঝোলা আর পাঞ্জাবি পরলে কবি হওয়া যায়, সেই ধারণা থেকে বেরিয়ে এসে একজন ব্যক্তিত্ববান আধুনিক যুবক, কবিতার রাজপুত্র, সত্যিকার অর্থেই তিনি রাজপুত্র। চেহারাটাও এমন ছিল, তার চেহারা, আমার তো চেহারা দেখলে মনে হয় যে
এরকম আরেকজন কবি খুঁজে পাওয়া খুব কঠিন হবে যার চেহারা দেখলে কবি মনে হয়। আধুনিক মানুষ কোটটাই পরা, কিন্তু চেহারার মধ্যে একটা কবিত্ব ভাব, এইটা আর কারোর মধ্যে সহজে আসে না, আমরা খেয়াল করে দেখেছি। আর এই জন্য তিনি জীবৎকালে আরেকটা জিনিস এখানে আমি যাই, যে তার কবিতাকে যে জটিল করে, যেমন আমাদের বাংলা সাহিত্যে 30-এর কবিদের মধ্যে অনেক কবিতা পড়ে আমরা তৃপ্তি পাই, কিন্তু 30-এর কবিরা বেশিরভাগই ইংরেজি সাহিত্য আশ্রিত ছিল বলে, পশ্চিমা ধারায় উদ্বুদ্ধ হয়েছিল বলে তাদের কবিতা কিছুটা জটিল ছিল। কোন অর্থে জটিল? যে বিদেশি রূপক অলঙ্কার উৎপ্রেক্ষা ব্যবহার করতো বলে, এবং বিদেশি যে ইমেজ কবিতায় নিয়ে আসতো বলে অনেকের কাছে কঠিন মনে হতো। আমরা যখন প্রথম দিকে পড়তাম বিষ্ণুদের কবিতা আমারও কঠিন লাগতো, কিন্তু এখন তো অন্য ধরনের মজা লাগে। বিষ্ণুদেব এমন একজন কবি, তাকে পাঠ করলে তার ভিতরে যদি ঢোকা যায় তাহলে তাকে ছেড়ে দেওয়া যাবে না। শামসুর রহমানও সেরকম। তবে শামসুর রহমান আর বিষ্ণুদের মধ্যে পার্থক্য হলো, শামসুর রহমানের কবিতার মধ্যে জটিলতা তিনি তৈরি করেননি, স্বাভাবিকতার মধ্য দিয়েই কি চমৎকারিত্ব দেখিয়েছেন। এবং আমাদের যে শিল্পের যে যতগুলো শিল্পের শাখা আছে সবকিছু তার কবিতার মধ্যে তিনি ব্যবহার করেছেন। তিনি শিল্পসম্মত কবি, ছন্দের ব্যাপারেও একদম পাকা টনটনে, তিনি তার থেকে একচুলো বিচ্যুত হননি। অক্ষরবৃত্তের, আমি বলছি অক্ষরবৃত্তের তেজারতি, একটা আমার কবিতায় বলেছিলাম, অক্ষরবৃত্ত ধারায় তিনি বেশিরভাগ উদ্বুদ্ধ হয়েছিলেন, এবং কবিতার জন্য অক্ষরবৃত্ত খুব ভালো, মাত্রাবৃত্ত ভালো, কিন্তু শামসুর রহমানের কবিতার মধ্যে অক্ষরবৃত্তি বেশি পাওয়া যায়, প্রায় সব কবিতায়, বেশিরভাগ বলতে বেশিরভাগই। তবে যে আমরা কবিতার যে অলঙ্কারের কথা বলি, চমৎকার ভাবে সাধারণ বর্ণনার মধ্যে এই অলঙ্কার গুলো পাওয়া যায়। আমি যদি একটা কবিতার উদ্ধৃতি দিই তাহলে বিষয়টা আরো পরিষ্কার হবে। খুব সহজ কবিতা, কিন্তু অলঙ্কারের কি চমৎকারিত্ব, ব্যবহার কি, যে ফিরিয়ে নাও ঘাতক কাটা, এরকম একটা, এগুলো প্রেমের কবিতা। এখানে তিনি এক জায়গায় বলছেন, পরশী নদীর তুলে ধরা আরশিতে ভাসলে মুখ, না আরেকটু উপরে যাই, উদ্বাস্তুর ডেরা, দ্রুত ধাবমান যান, এভিনিউ, এরোড্রাম এবং রাজহাঁসের মতন স্টিমার। এই যে এখানে একটা উপমা ব্যবহার করে ফেলেছে, রাজহাঁসের মতন, রাজহাঁসটাকে দূর থেকে তাহলে স্টিমারই মনে হয়েছে ওনার কাছে। পরশী নদীর তুলে ধরা আরশিতে ভাসলে মুখ, ফুলের গোপন অন্তঃস্থলে দুটি চোখ দেখতে পাওয়া যায়, কিংবা সূর্যোদয়ে নির্জন টিলায় বক্ষচূড়া, নিসর্গের পরতে মানবের রেখা ফুটে ওঠা মানে তোমাকেই ভাবা। এই যে উৎপ্রেক্ষার ব্যবহার, উৎপ্রেক্ষা বলা হচ্ছে, আমরা বলি কি, আমার অলঙ্কারের বেলায় বলি কি, উপমেয়কে উপমান বলে ভ্রম করা। কোনটা উপমেয়, কোনটা উপমান, কোনটা কার সাথে তুলনা করছে সেটা বুঝতে না পারা, দ্বিধার মধ্যে, ধাঁধার মধ্যে পড়ে যাওয়া। সেটা হচ্ছে কি, পরশী নদীর তুলে ধরা আরশিতে ভাসলে মুখ, তাহলে নদীর আরশিতে যদি মুখ ভাসে, সেখানে আরশিটা প্রদান হয়ে নাই, নদীর জলটাই আরশি হয়ে গেছে। তুলনা করছে নদীর জলের সাথে আরশিকে, উল্টো। তেমন সূর্যোদয় নির্জন টিলায় বক্ষচূড়া, এই যে নির্জন টিলায় সূর্যোদয়ের মধ্যে টিলার রূপ কি হয়, সেটা বক্ষচূড়ার মতোই দূর থেকে মনে হয়। এই যে এই অপরূপ যে কল্পনা, যে চিত্ররূপ তুলে ধরা, এগুলো অসাধারণ। অতিশয়োক্তি আছে তার কবিতার মধ্যে, যেখানে উপমেয়ের উল্লেখ না করেই উপমানকে উপমেয়ের রূপে প্রকাশ করা, এটাকে বলি আমরা। যে কার সাথে তুলনা করছে সেটার উল্লেখ নাই। যেমন বলছে, যখন তোমার কথা ভাবি, রাখাল বাজায় বাসি, সনাতন বটের ছায়ায় সুরে ঝলসিত। তাহলে যখন তোমাকে ভাবি, রাখাল বাজায় বাসি, কাকে ভাবি সেটা বলা নাই। এখানে উপমেয়ের ব্যাপারটা হচ্ছে হৃদয়, হৃদয়ের কোনো ব্যাপার উল্লেখ নাই। রাখাল বাজায় বাসি, সনাতন বটের ছায়ায় সুরে ঝলসিত, বেহেশতি প্রহর। তার মানে তোমার কথা ভাবলে রাখাল যে সনাতন সুরের ধারায় বাঁশির সুর আমি শুনতে পাই অন্তরে। এই যে অন্তরের কথাটা এখানে বলা নাই। এইভাবে অতিশয়োক্তি, রূপক, উপমা, উৎপ্রেক্ষা তার কবিতার ছচ্ছে আমরা দেখতে পাই। এটা কবিতাকে খুব আকর্ষণীয় করে তোলে।
আরেকটা কথা কি, মানুষ কিন্তু সুন্দর করে কথা বলতে আগ্রহী হয় সবাই, সাধারণ মানুষের, তারা সাধারণ কথার মধ্যেও কিন্তু উপমা অতিশয়োক্ত ব্যবহার করে, কিন্তু তারা জানে না যে এটা কি। এমনকি কবিরাও যখন কবিতার মধ্যে অলংকার ব্যবহার করে সেটা সচেতন ভাবে করে বটে, কিন্তু সেটা আপনার থেকেই চলে আসে, সেটা চিন্তা করে আনতে হয় না, আপনার থেকেই আসে। আপনার থেকে আসে বলেই স্বতঃস্ফূর্ত ভাবে কবিতার মধ্যে এগুলো আরোপিত মনে হয় না। আরোপিত হলে সেটা বোঝা যাবে, সেটা খটকা হবে, মানুষের পাঠে অসুবিধার সৃষ্টি করবে। কিন্তু শামসুর রহমানের কবিতা গড় গড় করে পড়ে যাওয়া যায় এবং বোঝাও যায়। সাধারণ যে আমাদের শিক্ষিত সমাজ যে কেউ সেটা বুঝবে, তার কবিতাকে কঠিন কেউ বলবে না। এই কারণে শামসুর রহমানের কবিতা সবার কাছে গ্রহণীয় হয়েছে এবং তিনি বাংলা কবিতায় তার জীবৎকালে খুব মান্য কবি হিসেবে স্বীকৃত হয়েছে। জীবৎকালে কবি নাসির আহমদ বলেছে জীবৎকালে সম্মান পাওয়া। শামসুর রহমানের মতো জীবৎকালে এমন সম্মান আর কোন কবি অতীতে পেয়েছে এবং এখনো পর্যন্ত পেয়েছে, এটা কবি ফারুক মাহমুদও বলছে যে বিশেষ সংখ্যাগুলো তার যে কবিতা নিত, শুধু কবিতাটা ছাপা হতো প্রথম পাতায় তা না, তার কবিতা দিয়ে যে প্রচ্ছদ অঙ্কন করা হতো, ডিজাইনের অংশ, অলঙ্করণের অংশ হচ্ছে শামসুর রহমানের কবিতা, তার কবিতাই অলঙ্করণ। এই যে এই সম্মানটুকু পাওয়া জীবৎকালে এখনো পর্যন্ত আর কেউ আসে নাই, অতীতেও কেউ ছিল না। এমনকি জীবনানন্দ দাশ তার জীবিত কালে এই সম্মান পেয়ে যাননি, তিনি এখন পাচ্ছেন, পরবর্তী সময়ে পাচ্ছেন, এখন তিনি মানুষের কবি হয়ে উঠছেন। কিন্তু শামসুর রহমান দেখিয়ে দিয়েছেন যে তিনি জীবৎকালে মানুষের কবি কি করে হতে হয়, সম্মান কি করে পেতে হয়। এবং তিনি যে রাজকবি বলে, আমরা যে রাজপুত্র বলছি তাকে ভালোবেসে, আমরা যদি রাজকবি বলি ভালোবেসে, যেমন ইংল্যান্ডের রাজকবির প্রচলন আছে, আমাদের দেশে প্রচলন নাই, কিন্তু মানুষের মনে তিনি রাজকবি। যে তার পাঠকপ্রিয়তা অসামান্য পাঠকপ্রিয়তা, গগনচুম্বী বলা যেতে পারে। কবিতার বই তো এমনিতেও কম চলে, কিন্তু শামসুর রহমানের বই, আর একজন নির্মলেন্দু গুণের বইও চলে, যে এরকম আরো কয়েকজন কবি আছে চলে, কিন্তু শামসুর রহমানের ব্যাপারটা আলাদা, যে তার জনপ্রিয়তা গগনচুম্বী এবং সংগ্রামে যে কোনো প্রতিরোধে প্রতিবাদে অগ্রসরের সৈনিক। তিনি বড় মনের পরিচয় তার, এরা আমার বন্ধুরা বলেছেন, উদাহরণ দিয়ে বলেছেন। আমি একটা ঘটনার কথা জানি, চাক্ষুষ দেখা আমার। শামসুর রহমানের সাথে যখন আমি ৭৭ সালে ঢাকা আসি, তখন শামসুরের সাথে আমার পরিচয় হয় তখনই। এর মধ্যে বিচিত্রাতেও আমার কবিতা বেরিয়ে গেছে। তারপরে আমি আমার কবিতা দিতে গিয়েছিলাম শামসুর রহমানকে। আমি কবিতা হাতে দেওয়ার পর তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আমার নাম বললেন, কবিতা নিয়েই আমার দিকে তাকিয়ে বললেন যে আপনি বিমল গুহ। তার মানে তিনি আমার নামটা ওনার কাছে পরিচিত, তার মানে আমার লেখা তখন দৈনিক বাংলায় বিচিত্রায় ছাপা হয়েছে। আমি একটু অবাকই হয়েছি, আমি ভাবতাম যে এই নামটা তার কখনো জানা হওয়ার কথা না। তারপর তার সাথে আমি তার অন্তরে ঢুকে গেলাম। শামসুর রহমানের এটা হচ্ছে একটা ব্যাপার যে তরুণ কবি, তার সমবয়সী মানুষ কবি, এমন কোনো কথা নেই। সে তরুণদেরকেও বন্ধু করে ভাবতো, আপন করে ভাবতো, সন্তান তুল্য যারা তাদেরকেও বন্ধু করে ভাবতো। এটা একটা অসাধারণ গুণ তার, আর অনুপ্রেরণা আমরা তার কাছ থেকে পেয়েছি। শামসুর রহমান একবার বলছে যে আমার প্রথম বইটা দেওয়ার পর বলল যে এটা রামান ভাইয়ের ওখানে বইটা দিয়ে দেন, উনি কাউকে দিয়ে আলোচনা করেই নেবে। আবার সাথে সাথে বললেন যে আমার প্রতি বছরই তো অনেকগুলো বই বের হয়, আমার কবিতার বইও আর সবগুলো ওইভাবে আলোচনা হয় না, তবে আলোচনা হওয়ার দরকার, আপনি রামান ভাই আপনি হাবিব ভাইকে দিয়ে দেন। তো আমি অবশ্য হাবিব ভাইকে দিয়েছিলাম। এটা দৈনিক বাংলায় ছোট্ট করে আলোচনাও গিয়েছিল, আরো বিভিন্ন জায়গায় গিয়েছিল। তা যেই কথাটা বলতেছিলাম, রামান ভাইয়ের মন কত বড়, যে একবার আমি রামান ভাইয়ের বাসার ওই পাশ দিয়ে আমি মোটরসাইকেল চালাতাম, মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, দেখি রাস্তায় মানুষ জটলা হয়েছে। তো আমারও আগ্রহ হলো যে কেন জটলা হয়েছে। আমি মোটরসাইকেলটা এক পাশে রেখে
এই গল্পটা মানুষের জানা দরকার। এক পাশে রেখে ওই জটলার ভিতর দেখলাম যে কি হয়েছে। দেখি একজন তরুণ, আমি অবশ্য বাইরে থেকে অনেক পরিচিত 2-3 জনকে দেখেছি, সেই জন্য আমি নেমে গেছি ওখানে। গিয়ে দেখি আমাদের একজন তরুণ কবি আহত হয়েছে দুর্ঘটনায়। তাকে নিয়েই বিষয়টা, তাকে নেওয়া হলো সোহরাওয়ার্দী হাসপাতালে, পঙ্গু হাসপাতালে। আমিও গেলাম। তারপরে ওখানে তাৎক্ষণিক চিকিৎসার জন্য কিছু টাকা দরকার। আমাদের কারো পকেটে তেমন টাকা ছিল না। তখন আমার মনে নাই আমার সাথে কে গেল। আমার যেহেতু মোটরসাইকেল আছে, মোটরসাইকেলে করে আমার পেছনে একজন ছিল, কাকে নিয়ে গেছে আমার মনে নাই, এক মুহূর্তে মনে পড়ছে না। আমরা দুজন গেলাম শামসুর রহমানের বাসায়। শামসুর রহমানের বাসা ওখানে কাছে। গিয়ে বললাম এই ঘটনা। তিনি সাথে সাথে আমাদের বসালেন, সাথে সাথে আমাদের সাথে কথা বললেন না, সাথে সাথে ভিতর রুমে গেলেন। উনি দোতলায় বসতেন ওনার এই বাসাটাতে। আমরা ওনার রুমে বসলাম, ওনার পড়ার ঘরেই বলা যেতে পারে। ওই ওনার ওখানে একটা চৌকি ছিল, খাট ছিল, খাটের উপর বসলাম। তিনি চট করে ভিতরে রুমে গেলেন। গিয়ে দেখে আর আসে না। অনেকক্ষণ হয়ে গেছে, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আসে না। প্রায় 20-25 মিনিট, 30 মিনিট পরে আসলেন। এসে 2 হাতে করে কিছু খুচরো টাকা পয়সা সহ 3200 টাকার মতো, আমার এখন মনে আছে 3200 টাকা খুব সম্ভব দিলেন। টাকাগুলো দেখা গেল যে খুচরা। আমার মনে হলো যে মাটির ভান্ডের মধ্যে যে টাকা যে জমায়, হয়তো ওনার নাতিরাই জমানো টাকা কিনা, মাটির ভান্ড থেকে নিল কিনা, এরকম মনে হলো আমার। এই টাকাগুলো এনে আমাকে দিয়ে বললো যে যাও। আমার চোখ দিয়ে পানি এসে গেছে। এরকম মানুষ, এত বড় মানুষ তিনি, টাকা ঘরে নাই, ওদের মাটির ভান্ডতে নাতিনিরা জমিয়েছে। সেই টাকা ভেঙে এনে আমাদেরকে, আমি জানি না মাটির ভান্ড ভেঙে এনেছে কিনা, আমি জিজ্ঞাসাও করি নাই, কিন্তু টাকাগুলো দেখে তাই মনে হলো আমার। আমি আর আমার সাথে যিনি ছিলেন, আমরা টাকাগুলো নিয়ে হাসপাতালে গেলাম। ওই আমাদের ওই বন্ধুর চিকিৎসা হলো, আমাদের অনুজ বন্ধু, আমি নামটা নাই বলি, আমাদের এই অনুজ বন্ধুর চিকিৎসা হলো, প্রাথমিক চিকিৎসাটা হলো, তারপরে তো চিকিৎসা হলো, উনি সুস্থ হয়েছে, ফিরে আসছে। এই যে শামসুর রহমান, আমি এই ঘটনাটা আমি কোনোদিন ভুলবো না। যদি তাৎক্ষণিক কিছু টাকা থাকতো দিত, এমন তার যে টাকা নাই সেটা বোঝা গেল আধা ঘন্টা লেগেছে এই টাকাটা জোগাড় করে আনতে। এই শামসুর রহমান, তাকে আমরা পেয়েছি আমাদের গুরুজন হিসাবে, আমাদের অভিভাবক হিসেবে। এই শামসুর রহমানকে পেয়েছি। আমি বলি মানুষের জীবনে 3 ধরনের গুরু থাকে। একজন হচ্ছে জন্মদাতা গুরু, আরেকজন হচ্ছে শিক্ষা গুরু, আরেকজন হচ্ছে দীক্ষা গুরু। আমি জানি না, আমরা 3 বন্ধু এখানে আছি, আমার মনে হয় শামসুর রহমান আমাদের দীক্ষা গুরুই, এবং আমি তাই মেনে নিয়েছি হাসান হাবিব এবং শামসুর রহমানকে। আমি কবিতার ক্ষেত্রে আমার দীক্ষা গুরু মানি আমি, এই জন্য যে তার আদর্শে আমরা উদ্বুদ্ধ এবং তার আদর্শকে ধারণ করার চেষ্টা করি। এবং আমি এখনো পর্যন্ত আমার কবিতা যাপনের মধ্যে না, ব্যক্তি জীবনেও শামসুর রহমানের আদর্শ ধারণ করার চেষ্টা করি। এই জন্যই বললাম যে তিনি দীক্ষা গুরু। আর শামসুর রহমানের আর একটা বিষয় হচ্ছে, খুব পড়াশোনা করতেন, নিয়মিত লিখতেন এবং পড়াশোনা করতেন খুব। কখনো কখনো কোনো বইয়ের খবর আমাদের কাছে জানতে চাইতেন, এই বইটা কি করে পাওয়া যায়, এই বইটা আপনি কি পড়েছেন। তুমি বলতো, প্রথম দিকে আপনি বলতো নাসিরের মতোই, পরের দিকে আমি বললাম যে তুমি বলতো এটা কি পড়েছো, আমি বললাম না, বলছি বইটা জোগাড় করে পড়ে নিও। এই যে অভিভাবক তুল্য উপদেশ, সেটা আমরা আজকাল ভুলে গেছি। এটা আমাদেরও উচিত, আমাদের অনুজ যারা, তাদের সাথে এই আচরণ করা। অন্তত আমরা খুব বেশি মানুষের মধ্যে এটা পাওয়া যায় না। এটা আমি হাবিব ভাইয়ের মধ্যে পেয়েছি। আমি যখন ঢাকা আসি, যে কোনো চাকরি ছিল না, আমি কবিতা দিতে গেলে কবিতাটা হাত টেনে নিতে নিতেই জিজ্ঞাসা করতো, তোমার কিছু হলো, তার মানে আমার চাকরি বাকরি হলো কিনা, আমি দাঁড়াতে পারলাম কিনা। এই যে অভিভাবকের মতো জিজ্ঞাসা করা, পিতৃতুল্য আহ্বান, পিতৃতুল্য যে কোয়েরি, প্রশ্ন, এটা মানুষ বলতে পারে না।
শামসুর রহমানের জায়গাটাও সেরকম। আমরা তার উদার মনের মানসিকতার ছোট বড় সকলের কাছে তিনি প্রিয় ছিলেন, যে কারণে বলছে, আমরা নাসির বলছে, ফারুকও বলছে যে আদর্শের কাছে কখনো চ্যুত হয়নি, সেটা আমরাই সাক্ষী। ফারুক সাক্ষী, আমি সাক্ষী, নাসির সাক্ষী, এবং তার সাথে যারা মিশেছে সবাই। তার সাথে বেশি মিশত দৈনিক বাংলার নামটা চট করে আমার মনে পড়ছে না, তার বন্ধুর মতো মিশত। তাকে শামসুর রহমান ভাইকে স্যার বলতেন। নাসির কি নাম জানো ওনার? রহমান ভাইকে স্যার বলতেন দৈনিক বাংলার, এখন তিনিও বেঁচে নেই। উনি সর্বক্ষণ ওনার সাথেই ছিলেন এবং বইপত্র জোগাড় করে দিতে সাহায্য করতেন। নামটা মনে আসছে না আমার। তো দেখেছি এই যে বইপত্র নিজে জোগাড় করা এবং জোগাড় করে নেয়া, এবং বন্ধুরাও তাকে বইয়ের খবর দিতেন, সাথে সাথে তিনি জোগাড় করে পড়তেন। এবং তিনি যা পড়তেন, আমাদের যে আলোচনা হতো তার বাসায় গেলে, কখনো অন্য গল্প হতো না, সাহিত্যের গল্পই হতো। এই জায়গাতেও আমরা খুব ঋদ্ধ হতাম, সমৃদ্ধ হতাম। আরেকটা কথা বলে আমি শেষ করি যাওয়ার আগে, শামসুর রহমানের যখন শেষের দিনগুলোতে উনি মনে হয় খুব একাকিত্ব বোধ করতেন। শেষের দিনগুলোতে তিনি ফোন করতেন, ফোন করে আমার কন্যা ইশিকা গুহ, সে তখন ছড়া লিখত, এখন শিল্প চর্চা করে, পেন্টিং এ মনোযোগ দিয়েছে। ইশিকাকে ফোন করতো, কারণ ইশিকা তখন ছোটদের জন্য লিখতো। ইশিকার বইও বেরিয়েছিল, সেই বইতে শামসুর রহমান ভূমিকাও লিখে দিয়েছিল। ইশিকার সাথে গল্প করত, তার মানে আমার সাথে গল্প করতো, ইশিকার সাথে গল্প করতো। এবং তিনি যে ছোটদের জন্য লিখতেন, নাসির বলেছে তার যে এতগুলো বই, এই যে সফল হওয়ার পিছনে ছোটদের জন্য লেখা সহজ না, কঠিনই। কিন্তু শামসুর রহমান সফল হলেন কি করে? এই যে ছোটদের সাথে গল্প করা, নাতনিদের জন্য নিয়ে গল্প করা। এই যে দীপিকা, তারপর আরেক নাতনির নাম হচ্ছে নয়না। নয়না এখন মেডিকেলে পড়ে, বড় হয়েছে, ডাক্তার হয়ে যাচ্ছে বা হয়ে গেছে বা যাচ্ছে। তো এদের জন্য ওনার ছিল প্রাণ। আমি একবার প্রশ্ন করেছিলাম সাক্ষাৎকারে, আমি সাক্ষাৎকার নিয়েছিলাম তার, তো জিজ্ঞাসা করেছিলাম যে মৃত্যু নিয়ে তিনি ভাবেন কিনা। কোনো কোনো কবিতায় তার যখন পাই জিজ্ঞাসা করেছিলাম, বলছে মৃত্যু নিয়ে ভাবনাটা ভাবি কিনা, এই প্রশ্ন অবান্তর। মৃত্যু নিয়ে ভাবে না এমন মানুষ পাওয়া যাবে না, সবাই ভাবে। তা আমি যে আপনি কেমন ভাবেন? বলছে আমি ভাবি যে আমি একদিন মরে যাব, আমার দীপিকা আর কি নয়না, এরা বড় হয়ে কি হবে সেটা আমি দেখতে যেতে পারবো না। এটা ভাবলে আমি মরতে চাই না। এই যে বেঁচে থাকার কামনা, সাহিত্যের প্রতি অন্তঃপ্রাণ, তার মানে সাহিত্য সৃষ্টির বাসনা। ছোটদের জন্য লেখা তার এভাবে সম্ভব হয়েছে। তিনি নাতিনদের নিয়ে সময় ব্যয় করতেন, ছোটদের সাথে ফোনে কথা বলতেন, তাদের যে মানসিক অবস্থা জানার চেষ্টা করতেন। এর মধ্য দিয়ে তার যে লাটিন বেলাটিন, দান বানলে কুরু দেব, গোলাপ ফুটে কুকুর হাতে, রংধনু শাঁখো, লাল ফুলকির ছড়া, নয়নার জন্য গোলাপ, তারার দোলনায় দীপিতা, এই বইগুলো এইভাবেই এসছে। এবং নিয়মিতভাবেই তিনি শিশু পত্রিকায় লিখতেন। একবার একটা শিশু পত্রিকায় একটা লেখা বেরিয়েছে, আমি রামান ভাইকে বললাম, রামান ভাই আপনার শিশু পত্রিকায় একটা লেখা বেরিয়েছে, আপনি কি দেখেছেন ওটা? বলছে কেন বলছেন? এটার এক জায়গায় হয়তো প্রিন্টিং মিস্টেক হতে পারে, ভুল হতে পারে। আমি বললাম এরকম, বলছে না ওইরকম তো হওয়ার কথা না। বলে যে আমার তো ওটা তাৎক্ষণিকভাবে ওরা চেয়েছে, আমি বসেই লিখে দিয়েছি, সেই জন্য। তারপরেও প্রুফটা আমাকে দেখে নিয়েছে তো মনে হয়, দেখলো ওইটা একটা প্রিন্টিং মিস্টেক ছিল। তার মানে নিজের লেখার ব্যাপারে খুব খুঁতখুঁতে ছিল। আমি যখন কোনো কবিতা আনতাম কোনো কাগজের জন্য, নিজের কাগজ বা আমার অন্য কোনো কাগজের জন্য, ফোন করে জিজ্ঞাসা করতো লেখাটার কি হলো, ছাপা হয়েছে কিনা,
তার কফি তিনি কখন পাবেন। এই যে আগ্রহটা তরুণ কবির মতোই, মানে এই যে তিনি বড় হয়ে গেছেন, তিনি একজন লিজেন্ড, কিন্তু এই আগ্রহটা আমার মনে হয় যে সবার মধ্যেই থাকে। আমি তখন থেকে এখন অনুভব করি যে আমাদেরও সেই আগ্রহটা জাগে। একটা লেখা দিলে সেটা ছাপা হলো কিনা, কিভাবে ছাপা হলো সেটাও দেখতে ইচ্ছে করে। সেটা আজকে বুঝি রামন ভাই কোনো লেখা নিয়ে আসলে সেটার খবর নিতেন। এরকম কবিতা অন্তঃপ্রাণ পুরুষ বাংলা সাহিত্যে ভবিষ্যতে আসার জন্য অনেক বছর অপেক্ষা করতে হবে, শত বছর অপেক্ষা করতে হবে। শামসুর রহমানের প্রতি তা আমি গভীর শ্রদ্ধা জানাই। তিনি অক্টোবরের 23 তারিখে তার প্রয়াণ দিবস, তিনি জন্মগ্রহণ করেছেন আগস্ট মাসে, না অক্টোবরের 23 তারিখে তার জন্মদিবস, আগস্টের 17 তারিখ তার মৃত্যু হয়েছিল 2006 সালে। তো আমরা তাকে শ্রদ্ধা জানাই আজকের দিনে, এবং অন্তরে ধারণ করব শামসুর রহমানকে যতদিন আমরা কবিতার অঙ্গনে আছি, বেঁচে আছি। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই আলোচনায় এই জায়গাগুলো তৈরি করার জন্য। আমরা অনুষ্ঠানের একেবারে অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি জনাব নাসির আহমেদ, কবি এবং সাংবাদিক, স্যার আপনার কাছে যদি আমি একটু আসতে চাই, যদি শেষ করতেন, আমরা একেবারে শেষ মুহূর্তে এসে গেছি। শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আসলে বিমল গুহ সব দিকই বলেছেন। সুদর্শন, তার সৌন্দর্য, নিজে যেমন সুন্দর ছিলেন সেরকম কবি খুব বেশি ছিলেন না ওরকম সুদর্শন। একজন ছিলেন তার অনুজ প্রতিম কবি সিকদার আমিনুল হক, 60-এর দশকের আরেক কবি। এরকমই আধুনিক সুরুচিশীল সুদর্শন পুরুষ। আবু জাফর ওবায়দুল্লাহ একজন ছিলেন সুদর্শন পুরুষ। তো সেই বিবেচনা থেকে আমরা শামসুর রহমানের ব্যক্তি, শামসুর রহমানের সৌন্দর্যের চেয়েও যে তার যে মানে যে কাব্যের জন্য পিপাসা, তার যে সৌন্দর্যের জন্য তৃষ্ণা, এবং তার প্রতি যে সমকালীন মানে তার বয়সী থেকে শুরু করে তার নাতনির বয়সী পর্যন্ত মেয়েরা প্রবল আকুল এবং প্রেমিক ছিলেন তার প্রতি। একটি ছোট্ট ঘটনা বলি, এটা বোধহয় 1988 সালের ঘটনা। 87 সালে পরিচিত এক তরুণী বন্ধু, ইন্টারনেট জটিলতায় হয়তো পড়ে গেছেন, আমরা দুঃখ প্রকাশ করছি। তাকে আমরা আনবো, তার আগে আমাদের সাথে জনাব ফারুক মাহমুদ স্যার, আপনি আমাদের সাথে আছেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি যদি একটু শেষ করতেন। নাসির আহমদ যে প্রসঙ্গটা বলতেছিলেন শেষ করতে পারেন নাই। রাহমান ভাই, শামসুর রহমান নিজেও সুদর্শন ছিলেন, অসাধারণ সুন্দর কবি। এত সুন্দর হতে পারে রাহমান ভাইকে দেখলে বোঝা যেত। প্রেমিকও ছিলেন, কঠিন প্রেমিক। তার ভালোবাসার যে দিগন্ত সেটা অনেক প্রসারিত ছিল। বহু গল্প জানি, বহু ঘটনা জানি। উনি প্রেমের হৃদয় ছিল, একটি বিশাল হৃদয় প্রেমের জন্য, এবং সবাই তাকে ভালোবাসত, নারীরা তো বটেই। সেই ভালোবাসা একেবারেই এই পবিত্র ভালোবাসা। এরকম বহু ঘটনা আমরা দেখেছি, আমরা প্রত্যক্ষ করেছি এবং মজাও করেছি। অনেক মজার অনেক গল্প আছে, সেগুলো আজকে নাইবে বললাম। তো ওনার আরেকটি দিক আমি একটু যোগ করতে চাই। আমরা সব দিক বলে ফেলেছি, একটি দিক বোধহয় বাকি রয়ে গেছে। ওনার কিছু অসাধারণ গান আছে, শামসুর রহমানের কিছু অসাধারণ গান আছে, এবং এই সব ধরনের গান তো লিখেছেন। আমাদের যে দুঃখিনী বর্ণমালা, এছাড়াও হয়তো আবারও ইন্টারনেট জটিলতায় পড়ে গেছেন, দুঃখ প্রকাশ করছি। আমরা ফিরে এনেছি জনাব নাসির আহমেদ, আছেন আমাদের সাথে। স্যার আপনি একটু যুক্ত করেন। না, ওই যে গানের কথাই বলছেন সেটাই বলি, আর প্রেমের কথা নাই বা বললাম। এক তরুণী এসছিলেন, মানে মানে খুবই সুন্দরী, আমার বন্ধুও বটেন। এটা 87 সালের ঘটনা। তো বললো যে আমি শামসুর রহমানের সঙ্গে একটু পরিচিত হতে চাই।
আমি বললাম তোমার কিচ্ছু লাগবে না, তুমি সরাসরি গিয়ে মানে দরজাটা একটু নিজেই খুলে ফেলবে পিয়ন দেখার আগে, তোমাকে দেখলে বলবো আসো বসো। এবং সত্যি তাই গেলেন, এবং উনি নিজের ঠোঁটের একটা ছাপ নিয়ে গেছেন লিপস্টিকের, এবং সেটার মধ্যে শামসুর রহমানের একটা সিগনেচার নিয়ে উপরে এসে বলে দেখলা এই যে নিয়ে এসছি। একটা লিপের একটা ইয়ের মাঝখানে শামসুর রহমান সিগনেচার করে দিয়েছেন এবং বললেন যে আমাকে নিয়ে উনি কবিতা লিখবেন দেখো, এবং সত্যি তাকে নিয়ে কবিতা লিখেছিলেন। তো এই হলেন শামসুর রহমান। গানের কথা যে বলেছেন, শামসুর রহমানের অসাধারণ কিছু গান আছে, স্বাধীনতার আগেও লিখেছেন। মধুময় পৃথিবীকে আকাশ তো চিরদিনই ডাকবে, বিখ্যাত গান আব্দুল হাদের সুরে, খুব সম্ভবত স্বাধীনতার আগে। তারপরে স্মৃতি ঝলমল সুনীল মাঠের কাছে, আমার অনেক ঋণ আছে রুনা লায়লা, তার বেশ কিছু গান আছে। আমার জানা মতো অন্তত 100 গান তো হবেই সব মিলিয়ে। গান ওই সময়ের কবিরা সকলেই গান লিখতেন, বিশেষ করে রবীন্দ্র নজরুল এবং 30 কবিরা ছাড়া। পরের দিকে পঞ্চপাণ্ডবরা তো আছেনই গানের, কিন্তু শামসুর রহমান খুব সুন্দর কিছু গান লিখেছিলেন। এবং তার আত্মজীবনীটিও একটি অবিস্মরণীয় ঘটনা আমাদের সাহিত্যে, কালের ধুলোয় লেখা। আমার সৌভাগ্য যে এই লেখাটা ধারাবাহিক প্রতি সপ্তাহে আমি পড়তাম এবং প্রেসে দিতাম। জনকণ্ঠের আমি সাহিত্যের পাতাটা দেখতাম, সাময়িকী, যেটা 8 পৃষ্ঠা সাময়িকী বেরোতো, এখানে উনি লিখতেন। এবং ঘটনাচক্রে উনি 3টি এপিসোডে আমার প্রসঙ্গে এসে গেছে, কিন্তু আমার কখনো বলেননি। খামটা বন্ধ করা, আমি খুলে মানে অফিসে প্রুফ দেখার সময় আগে তো কম্পোজিট দিয়ে দিতাম, প্রুফে বানান টানান দেখতাম, দেখি যে মানে এক স্তবক নাসির আহমেদ প্রসঙ্গ। তারপরে আরো একদিন আমি একদিন বাসায় গেলাম, আমার বাসা মোহাম্মদপুরে, ওনার শ্যামলী কাছে। আমি গিয়ে বললাম যে রাহুল ভাই কৃতজ্ঞতা। কেন কেন কি করেছি আমি? কৃতজ্ঞতা এই জন্য যে আপনি আমার মধ্যে একটা মানে কবি যশপ্রার্থী, লেখার চেষ্টা করছি, কবিতা হয় কিনা নিজেই জানি না, এত বেশি বিনয় করো না, তোমার যেটুকু প্রাপ্য সেটুকু আমি উল্লেখ করেছি, যে কৃতজ্ঞতা জানাবার কিছু নেই, আর এটা করুণারও জিনিস নয়, তোমার যা প্রাপ্য সেটুকু আমি উল্লেখ করেছি। এবং আরেকবার উনি আমার বৃক্ষমঙ্গলের উপর একটি কলামেই লিখে ফেললেন। আমি সেই জন্য বলি যে আসলে মানুষ হিসাবে অসাধারণ একজন মানুষ ছিলেন, এবং সব মোহমুক্ত ভাবে সবকিছু দেখবার যে ক্ষমতা, এবং তার যে আত্মজীবনী কালের ধুলোয় লেখা, আমি মনে করি এটা মানে সাহিত্যের সঙ্গে যারা আছে প্রত্যেকের পড়া উচিত। একটা সময়ের দলিল এখানে উঠে এসেছে, সেই 50-এর দশক থেকে, মানে সমস্ত বাংলা কবিতার আমি কি বলবো বায়োগ্রাফির মতো অনেকটা। শামসুর রহমানের জীবন মানে 50 বছরের কবিতার একটা ইতিহাস। কারণ 50 না, তার কবিতা লেখার বয়স প্রায় 57-58 বছর, মানে উনি যে সময় থেকে লেখা শুরু করেছে। সুতরাং আমি মনে করি যে শামসুর রহমানের জন্মদিন গেছে কদিন আগে, আমি তার প্রতি শ্রদ্ধা জানাই। কবির জন্মদিন নামে একটা কবিতা, আমি এটাই দিয়ে আমার বক্তব্য শেষ করছি। নিসর্গ প্রকৃতি আর মৌন চরাচর জেনে গেছে, কবির জন্মদিন আজ, সুপ্রভাত কবি, শুভ জন্মদিন। নর্তকী মুদ্রায় নেচে উঠল গোলাপ শাখা, যুগল গোলাপ সমস্বরে বলে ওঠে শুভ জন্মদিন কবি। পাহাড়ে ঝর্ণায় বনভূমি সর্বত্রই একই ধ্বনি, কলধ্বনি, শুভ জন্মদিন। হাওয়ায় হাওয়ায় ধ্বনি, শুভ জন্মদিন। প্রতিধ্বনি তোলে নানা, প্রতিধ্বনি তোলে শন শন, বাঁশঝাড়ে হাওয়া, আজ জন্মদিন তোমার জন্য কবি, আনন্দে রঙিন, শুভ জন্মদিন। সকালের এক চিলতে সোনা রোদ জানালা গলিয়ে পড়ার টেবিল ছুঁয়ে বলে উঠল শুভ জন্মদিন। ঝোড়ো হাওয়া অকস্মাৎ শিরির শাখায় যেন স্ফুলিঙ্গ ছড়িয়ে দিল নৃত্য ভঙ্গিমায়, শুভ জন্মদিন। বঙ্গোপসাগর থেকে ঢেউ এসে প্রতিটি নদীতে উচ্ছল তরঙ্গে বলে গেল কবির জন্মদিন, শুভ জন্মদিন। জাহাজের ভেবু থেকে ধ্বনি প্রতিধ্বনি শুনি, শুভ জন্মদিন। মৃত্যুকে ভেঙচি কেটে সোনালী গোধূলি ঢেলে দিল শুভ জন্মদিন। আজ তিথি যাই হোক, চেতনায় শুক্লপক্ষ রাত, সোনালী বলের মতো চাঁদ তার সমস্ত চন্দ্রিমা ঢেলে দিয়ে বলে উঠল
শুভ জন্মদিন। তিমিরে ছড়ানো কৃষ্ণ পক্ষের তারারা বলল শুভ জন্মদিন। কবি ছাড়া আর কার এমন গৌরব আর সৌরভ ছড়ায়, প্রকৃতিও জেনে গেছে তিনি যে মহান স্রষ্টা, পিতা কবিতার। অনেক ধন্যবাদ। আমরা আসলে অভিভূত যে এত সুন্দরভাবে শৈল্পিক জায়গা থেকে আপনি আপনার মননশীল যে জায়গাটি রয়েছে সেটি জুড়ে আপনি এটি তৈরি করেছেন। অনেক ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন জনাব নাসির আহমেদ। আমরা একটু দু লাইনে আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। স্যার আপনি যদি একটু দু লাইনে শেষ করতেন, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। আমাকে বলছেন? ফারুক মাহমুদ স্যার। জি। আমি আর কথা অনেক সব দিকে আলোচনা হয়েছে। আমি 3-4 লাইনের একটি কবিতার একটা অংশ বিশেষ পড়ে রামন ভাইয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। কবিতার নাম হলো কবিতা। আমরা মনে হয় শুনতে পাচ্ছেন, একটু ইন্টারনেট জটিলতাতে পড়ে গেছেন। আমরা আপনার ডিভাইসটি একটু আনমিউট করতে হবে। জনাব ফারুক মাহমুদ স্যার, আপনার ডিভাইসটি একটু আনমিউট করতে হবে। আপনি শুনতে পাচ্ছেন কিনা? তিনি আমাদের সাথে যুক্ত হোক। আমরা জনাব বিমল গুহ স্যার, আপনি যদি একটু দু লাইনে শেষ করতেন, এর মাধ্যমে যদি ফারুক মাহমুদ স্যার ফিরে আসেন আমরা যুক্ত করব। ছোট্ট করে যদি দু লাইনে শেষ করতেন। আমরা শামসুর রহমানকে নিয়ে এতক্ষণ যে আলোচনা করলাম, তিনি হচ্ছেন আমাদের অন্তরের কবি, ভালোবাসার কবি, সততার কবি, মনুষ্যত্বের কবি, মানবিকতার কবি। আমরা শামসুর রহমানকে আমাদের যতদিন বাংলা ভাষা থাকবে ততদিন শামসুর রহমান তার কবিতার ধারাক্রম আমাদের সংস্কৃতির সাথে যুক্ত হয়ে থাকবে। অনেক ধন্যবাদ আপনাকেও। আমি যুক্ত করতে পারছি জনাব ফারুক মাহমুদ স্যার। আপনি এবার শুনতে পাচ্ছেন কিনা? আপনি জি, আপনার ডিভাইসটা একটু আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। কারিগরি ত্রুটিতে হয়তো পড়ে গেছেন। অনেক ধন্যবাদ। দর্শক আপনারা দেখছিলেন জানতে ইচ্ছা করে আয়োজন, এবং আপনাদের সাথে ছিলাম আমি নাজমুল হোসেন, এবং আমাদের আজকের বিষয় ছিল, যাকে আমরা উৎসর্গ করলাম, আমাদের কবিতার বরপুত্র, কথা ও কবিতায় কবি শামসুর রহমান। অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে ছিলেন। আমাদের সাথে আজকে ছিলেন জনাব বিমল গুহ, 70 দশকের 3জন কবি আমাদের সাথে ছিলেন। যারা সাহচর্য পেয়েছেন, জনাব বিমল গুহ কবি ও লেখক ছিলেন, জনাব ফারুক মাহমুদ কবি ও সাংবাদিক, এবং ছিলেন জনাব নাসির আহমেদ কবি, সাংবাদিক এবং একাধারে গীতিকার। অনেক ধন্যবাদ তিনজনকে এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। আবারও আপনাদের সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি, আবারও কোনো দিন হয়তো এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। শুভরাত্রি।